তখন আমার বয়স ২৪ বছর ছিল। আমি একজন বাস ড্রাইভার ছিলাম। অভাবের তাড়নায় ছোটবেলা থেকেই বাসের হেলপারি করে বড় হয়েছি। ঢাকা শহরে বেশ কয়েক বছর থেকেছি এবং বাসের হেলপারি করেছি। পরবর্তীতে ওস্তাদের সঙ্গে থেকে বাসের ড্রাইভিং শিখেছি এবং শিখে বেশ কয়েক বছর বাস চালানোর পর বাবা মারা যাওয়ার পরে আমি তখন গ্রামে চলে আসলাম। কারণ মা তখন আর ঢাকা শহরে থাকতে চাচ্ছিলেন না। আমার যে বোনেরা আছে তারাও মূলত গ্রামে চলে আসতে চাচ্ছিল, কারণ আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের সংসার একদম ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমরা গ্রামে চলে আসি। গ্রামে আসার পর আমাদের যে চাষযোগ্য জমি ছিল, যদিও খুব বেশি ছিল না, মাত্র এক কানি জমির মতো হবে সেই জমি ছিল, সেটাতে চাষবাস করে টুকটাক সংসার চালাতে শুরু করেছিলাম। এর মাঝখানেই আমাদের শহরের উপজেলার একজনের বাস ছিল। তিনি আমাকে বললেন যে আমার বাসটা চালা, কারণ ড্রাইভার প্রয়োজন। আমার পরিচিত ছিল, যার কারণে আমি তার কথা শুনে তার বাস চালাতে শুরু করলাম। যে বাস চালাতাম সেটা একটা নেতার বাস ছিল। তিনি ওইখানকার একজন রাজনৈতিক নেতা ছিলেন, যার কারণে তিনি আমাকে বেশ ভালোই বেতন টেতন দিয়ে রাখতেন এবং তাতে করে আমার ভালোই চলে যেত সংসার টংসার। তো যেই রাতের ঘটনাটা এক প্রকার আকস্মিক ঘটনা, যা কিনা আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সেই সাথে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা সরাসরি আমাদের আজকের ঘটনায় চলে যাই। সেই রাতটা ছিল বেশ গভীর রাত। আমার প্রতিনিয়তই প্রায় বেশ গভীর রাতেই বাড়িতে ফেরা হতো। সাধারণত জেলা পর্যায়ে যে বাসগুলো চালাতাম সেগুলো রাত ৯টা বাজে লাস্ট ট্রিপ বা 10টার দিকে লাস্ট ট্রিপ থাকতো। আর ওই সময়টাতে ওরকমভাবে অঞ্চলগুলো উন্নত ছিল না। দেখা যেত বিদ্যুৎ বেশিরভাগ গ্রামে ছিল না, আর বাসের সংখ্যা খুব কম ছিল, যার কারণে ট্রিপ অনেক বেশি থাকতো। আমি সাধারণত যেসব রুটে বাস চালাতাম সেসব রুটে সাধারণত কয়েকটা বাসই ছিল, তাও আবার ওই একই কোম্পানির একই মালিকের বাস, যেটা কিনা আমি চালাতাম আর কি। তো মাঝে মধ্যে বিভিন্ন বাস চালাতাম, তবে আমার একটা ফিক্সড বাস ছিল যেটা ড্রাইভারই আমি করতাম। মাঝে মধ্যে মালিক বললে এক জেলা থেকে অন্য জেলাও চালাতাম। আমাদের নির্দিষ্ট একটা রুট আছে, সেই রুটের বাইরে কোনো নেতাকর্মীরা তাদের বাস চালাতো না। তো সেহেতু তাদের ওই সিন্ডিকেট এবং গডির ভিতরে আমাদের চালাতে হতো। তো আমি যে রাস্তা দিয়ে চালাতাম সেটা ছিল একদম শুনশান একটা নীরব রাস্তা। কিছুক্ষণ লোকালয় পরে, তারপর লোকালয় পেরিয়ে গেলে প্রায় ৭-৮ কিলোমিটারের মধ্যেই কোনো বাড়িঘর দৌড় নেই। দুই পাশে ফসলি জমি এবং খোলা উদ্যান, খোলা মাঠের মতো। আমি যে সময় চালাচ্ছিলাম সে সময় ছিল হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সময় এবং দুই পাশে ধান এবং পাট লাগিয়েছিল ওই অঞ্চলের লোকজন। তো সেই রাতের ঘটনা। আকাশ তখন খানিকটা পরিষ্কার আর কি। বাসের আলোতে টিমটিম করে আমি অন্য একটা জেলায় গিয়েছিলাম, সেই জেলা থেকে বাড়িতে ফিরছি। রাত তখন বেশ গভীর, ১টার কাছাকাছি হবে। ওই রাতে সাধারণত রাস্তাঘাটে কারোর থাকার কথা না। ঠিক তেমনটাই আমার মনে হলো, রাস্তাঘাটে কেউ নেই, ফাঁকা রাস্তা। আমি ওই জেলা থেকে খুব দ্রুত গতিতে ট্রেনে আমার জেলা পর্যন্ত আসলাম। জেলা শহর থেকে উপজেলা শহর পর্যন্ত আমাকে আসতে হবে এবং সেটার দূরত্ব ৩৪ কিলোমিটার। এই ৩৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাকে আসতে হবে। রাত তখন 12:30 বাজে। আসতে খুব বেশি সময় লাগার কথা না, আধা ঘন্টা ১ ঘন্টার ভিতরে চলে আসবো। তবে যখন উপজেলা শহরে নেমে চা খেয়ে যখন গাড়ি স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে কেন যেন আজকে একটু ভয় ভয় লাগছিল। দুই পাশে বেশ অন্ধকার দেখা যাচ্ছে, যদিও আকাশে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে বাড়িতে যেতে আমার কেমন যেন একটু আনমনা লাগছে এবং ভয় লাগছে। তারপর আবার উপজেলা শহরে গাড়ি রেখে আমাকে আবার ফিরতে হবে ৩ কিলোমিটার পেছনে আমাদের গ্রামে। তাতেও একটু ভয় পাওয়ার বিষয় আছে। আমি গাড়িটা খুব নিরিবিলিভাবে চালিয়ে যাচ্ছি। আমার আবার একটা খুব অভ্যাস ছিল, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। যখনই সময় পেতাম আমি আমার গাড়ির ভিতরে যে বক্স ছিল সেই বক্সের ভিতরে কোরআন তিলাওয়াত অথবা আয়াতুল কুরসি পাঠ করা অবস্থায় আমি যেতাম এবং কেন জানি না সেটা আমার শুনতে বেশ ভালো লাগতো। মাঝে মধ্যে যাত্রী থাকাকালীন সময়ে কোরআনের আয়াত চালাতাম, অনেকেই বিরক্ত হতো, সম্ভবত হিন্দু যাত্রী বা অন্য কোনো কিছু। তখন আমি বন্ধ করে দিতাম। কিছুদিন চালানোর পর সিদ্ধান্ত নিলাম যে আর এগুলো চালাবো না। বক্স বেশিরভাগ সময় দিনের বেলা বন্ধ থাকতো। আমার যে হেল্পার ছিল
সে ওই শহরেই নেমে যেত। আর লাস্ট, কারণ তার বাড়ি হচ্ছে শহরে, এবং হেল্পারই সে দিনের বেলা আমার সঙ্গে এরকমভাবেই করতো। তাই আমি তখন আসছিলাম রাত্রেবেলা। ওই শুনশান জায়গাটায় যখন আসলাম, তখন কেমন যেন দুই পাশ বিদঘুটে লাগছিল। দূর থেকে ভেসে আসছিল করুণ সব পশু পাখির ডাক, যা কিনা আমার কানে এসে বিঁধছিল। আমি জানলা সবগুলো বন্ধ করে দিয়েছি। আমার আশেপাশের জানলাগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিল। জেলা শহরে এসেই সব বন্ধ করে দিয়েছি। ততক্ষণে সিট ভিজে গিয়েছে হয়তো অনেকগুলো, যার কারণে আমি বন্ধ করে দিয়ে ড্রাইভ করছিলাম। দুই পাশে তাকালেই কেমন যেন একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়, এবং সেটা আমার কাছে মনে হচ্ছিল। অর্ধেক পথ আসতেই আচমকা খেয়াল করলাম অনেকটা দূরে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে, এবং তারা আমাকে ইশারা দিয়ে আমার বাস থামানোর জন্য বলছে। প্রথম যাব, ঠিক তেমনটাই করলাম। অনেক দ্রুত গতিতে বাস তাদেরকে পাস করে চলে আসলো। তবে তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে তারা কোনো ডাকাত দল বা অন্য কোনো কিছু, কারণ ডাকাত হলে গাছ কেটে রাস্তার মাঝখানে ফেলে রাখতো, তাতে করে বাস নিয়ে হয়তো যেতে পারতাম না। কিন্তু তারা তা করেনি। তাদের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি এবং জুব্বা টাইপের কোনো পোশাক, যা কিনা হয়তো কোনো সন্দেহতীত কোনো কিছু না। আমি তাদেরকে অতিক্রম করে এসে খানিকটা দূরে, হয়তো 1 মিনিটও পার হয়নি, দেখলাম সেই 5 জন লোক আবার সামনে দাঁড়িয়ে আছে এবং আমাকে ইশারা দিয়ে থামার জন্য বলছে। তখন আমি বললাম, কি ব্যাপার, এনাদের কিনা পেছনে দেখে আসলাম। কারণ হচ্ছে ওনাদের মাথায় সেই সৌদি আরবের মানুষদের মতো যে পাগড়িগুলো ছিল সেই পাগড়িগুলো দেওয়া ছিল, এবং একই সাইজের একই পোশাক পরা সেই 5 জন মানুষ দাঁড়িয়ে আমাকে ইশারা দিচ্ছে। ওনারা কারা সেটা বুঝে ওঠার আগেই আমি তাদেরকে আবার পাস করে ফেললাম। আমি ব্রেক করলাম না, কারণ রাত বেরাতে কখন কি হয় সেটা তার বলা যায় না। আমি খানিকটা ভয়ও পেলাম। তারপর আমি লুকিং গ্লাসে তাকিয়ে দেখি পেছনে তারা নেই। তখন আমি কিঞ্চিত ভয় পেলাম, এবং আচমকা যখন লুকিং গ্লাস থেকে সামনের দিকে নজর করলাম, দেখলাম সেই 5 জন লোক আবার সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং ততক্ষণে তারা রাস্তার একদম মাঝ বরাবর চলে এসেছে। এখন আমাদের কোনোভাবেই এখান থেকে চলে যাওয়ার সুযোগ নেই, যেতে হলে তাদের গায়ের উপর দিয়ে তুলে দিতে হবে। কিন্তু আমি সজোরে ব্রেক কষলাম। গাড়ি সেখানে একদম হয়ে দাঁড়িয়ে পড়ল। আমি ভয়ে তখন গলা টানছি। লোকগুলো মধ্যে থেকে একজন আমার কাছে এগিয়ে আসলো, আমাকে বলল, ভদ্রলোক কোথায় যাচ্ছেন? আমি তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম বেশ মুরব্বী একজন লোক, এবং খুবই অদ্ভুত ধরনের দেখতে তাকে। তার চোখ দেখা যাচ্ছে না, তবে নাক এবং মুখের নিচের অংশ বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। তিনি আমার ড্রাইভিং সিটের পাশে এসে ওই পাশ দিয়ে কথা বলতে লাগলেন। আমি তখন বললাম, আমি তো যাচ্ছি উপজেলার দিকে, কিন্তু আপনারা এত রাত্রেবেলা এখানে কি করছেন? লোকগুলো তখন বলল যে, বেশি প্রশ্ন না করে আমাদেরকে একটু সাহায্য করুন। আমি তখন বললাম, সাহায্য মানে? বুঝতে পারলাম না, কি ধরনের সাহায্য? লোকটা তখন বললেন, আপনি বাসের দরজাটা খুলুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। এক প্রকার বিপদে পড়েই আমি আপনার কাছে এসেছি। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন এবং আমাদের উপর ভরসা করুন। সত্যি আল্লাহর কসম করে বলছি, আমরা বিপদে পড়েছি, আপনি আমাদেরকে হেল্প করুন। আমি তখন খানিকটা ঢোক গিলে কিছু একটা চিন্তা করতে লাগলাম যে কি করবো, কিছু বুঝে উঠতে পারছি না। এরকম ডাকাতির কোনো নতুন নাকি, নতুন কোনো ট্রেন্ড নাকি? তখন আমি বললাম, লোকটি বলল যে, আপনি হয়তো ভাবছেন আমি ডাকাত, কিন্তু আমরা ডাকাত দলের কেউ না। সেটা যদি হতো তাহলে এরকমভাবে আপনাকে থামাতাম না। আমরা গাছ কেটে অবশ্যই আপনাকে থামাতাম, সেমনটা করিনি। আপনি আমার উপর বিশ্বাস রাখুন। আপনি আল্লাহতে বিশ্বাস করেন না, তাহলে আমাদেরকেও বিশ্বাস করুন। আমি তখন বললাম, হ্যাঁ ঠিক আছে। ততক্ষণে ওনারা দেখি এই পাশে চলে এসেছে। আমি কি করব ভেবে উঠতে না পেরে বাসের দরজাটা খুললাম। খোলার পরে ওনাদের মধ্যে থেকে একজন এবং তার পেছনে আরেকজন বাসের ভিতরে উঠে আসলো। বলল যে, শুনুন, আপনি আমাদেরকে একটু সামনে পর্যন্ত নামিয়ে দিন, তাতে করে আমরা বেশ উপকৃত হব। আমাদের সঙ্গে আরও বেশ কয়েকজন লোক আছে, আমরা খুব বিপদে পড়েছি। দয়া করে আপনি কোনো প্রশ্ন করবেন না। সত্যি খোদার কসম করে বলছি, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, এবং আপনি আমাকে ওইখানে নামিয়ে দিলে আপনার প্রতি বরঞ্চ কৃতজ্ঞ থাকব। আপনি এটা ভাববেন না যে আপনাকে টাকা না দিয়ে আমরা নেমে যাব। আপনার যত ভাড়া হয় সেই ভাড়ার থেকে অনেক বেশি আমি আপনাকে দিব। দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। কোনো প্রশ্ন করতে পারবেন না। আমরা যেখানে নামতে চাই সেখানে নামিয়ে দিবেন। আপনার এই যাত্রাপথে আমি নামবো, যে কোনো একটা জায়গায়। আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আমি তখন তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ সমস্ত কিছু শুনে খানিকটা অবাক হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনারা উঠুন। কয়জন আছেন আপনারা? ওনারা বললেন, আমরা মোট 24 জন আছি। আপনি অনুমতি দিলে তারপর আমরা বাসে উঠব। তারপর আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে,
আপনারা উঠুন সকলে। তারপর একে একে সকলে বাসে উঠলেন এবং সকলের শরীরে সাদা রঙের সেই জুব্বা ধরনের পোশাক পরা, যে পোশাকগুলো আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল। কারণ এক নাগারে 24 জন এরকম জুব্বা জাতীয় পোশাক পরে কিভাবে আসে যায়? তাদের মধ্যে থেকে 5-6 জন মহিলাও ছিল এবং দুটো শিশুও ছিল। শিশু দুটোকে দেখে তখন আমার বিশ্বাস হলো যে না, সত্যিই এনারা কোনো ডাকাত দলের কেউ না, নিশ্চয়ই এনারা বড় কোনো বিপদে পড়েছে। তখন সেই মুরব্বী লোকটা আমার পেছনের সিটেই বসেছিলেন। তিনি আমাকে বললেন, ভাই সাহেব, আপনি আর দাঁড়াবেন না এখানে, আমরা খুব বড় বিপদে আছি, আপনি দয়া করে চলুন, আমাদেরকে এগিয়ে দিন এবং কোরআনের এই সাউন্ডটা একটু বাড়িয়ে দিন। আমি তখন বললাম, হ্যাঁ, আয়াতুল কুরসি চলছে, বাড়িয়ে দিব? উনি বললেন যে হ্যাঁ, এটা বাড়িয়ে দিন, এটাই এখন আমাদের রক্ষা কবচ। তাই বলে আমি গাড়ি চালাতে শুরু করলাম এবং গাড়ির দরজা জানলা সমস্ত কিছু বন্ধ। গাড়িটা চলতে শুরু করেছে। আচমকা বেশ খানিকটা দূরে গিয়ে গাড়িটা আচমকা দুলতে শুরু করলো। এমনভাবে দুলছে যেন গাড়িটার ওপরে দুই সাইডে কেউ ধাক্কা দিচ্ছে গাড়িটা। আমি তখন বললাম, কি ব্যাপার, বাইরে কি হচ্ছে, দেখি তো কে ছাদের উপরে। তখন সেই মুরব্বী লোকটা বললেন, ভাই সাহেব, আপনি দয়া করে এইসবে কান দিবেন না, এটা আপনাকে ধোঁকা দেওয়ার জন্য করা হচ্ছে, আপনি দয়া করে গাড়িটা টেনে যান, আপনি কোনো কিছুর প্রতি নজর দিন না, এই রাস্তাটা পার হলেই আমরা জায়গা মতো পৌঁছে যাব এবং আপনার প্রতি আমরা অনেকটা কৃতজ্ঞ থাকব, আপনি আমাদেরকে সাহায্য করেছেন। তখন আমি আসলে ভয় পেয়েছিলাম, আমার বুকটা তখন ধড়ফড় করছিল, বুঝতে পারছিলাম না যে উনি আসলে কি বোঝাতে চাচ্ছেন বা ওনারা কারা। তখন অনেকটা দ্রুত গতিতে বাস চালাতে শুরু করলাম। আচমকা মনে হলো যে বাসের ওপর কেউ একজন লাফ দিয়েছে এবং পরে আরো 2-3 জন। আমি তখন বললাম, ওপরে কি জন্য লাফ দিয়েছে? সে লোকটি বললেন, ভাই সাহেব, আপনি দয়া করে বাসটা চালান, কোনো প্রকার শব্দ করবেন না বা কোনো কিছু করবেন না, এতে করে আপনারই ক্ষতি হবে, আপনি দয়া করে চালিয়ে যান, আমি ওয়াদা করছি, আপনি আমার কথা শুনুন, আপনার মঙ্গল হবে। আমি তো ভীষণ ভয় পেয়ে আছি, তখন ঢোক গিলছি, উনি এমন এমন কথা বলছেন। আর উপরে তখন আমি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখি বেশ কয়েকটা কুকুর এবং হায়না জাতীয় কালো রঙের প্রাণী আমাকে তাড়া করছে। সে আমাকে বললেন, ভাই সাহেব, আপনি লুকিং গ্লাসে তাকাবেন না, দেখলে আপনি ভয় পাবেন। তখন আমি খুব দ্রুতগতিতে বাস ট্রেনে চলে আসলাম। মোটামুটি 18 কিলোমিটার রাস্তা আমি প্রায় 20 মিনিটের ভিতরে পৌঁছে গেলাম, এত দ্রুত বাস টেনেছি। তবে আশ্চর্য হয়ে বুঝতে পারছিলাম না যে এই হায়নার মতো প্রাণীগুলো এত দ্রুত আমার সঙ্গে সঙ্গে কীভাবে ছুটছিল, কারণ বাসের গতি তখন 100-110। এরকম পরিস্থিতিতে ওরা আমার সঙ্গে এরকমভাবে ছুটতে পারে কীভাবে, সেটা আমার মাথায় ঢুকছিল না। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, এত পরিমাণ ভয় পেয়েছি যে বলার অপেক্ষা রাখে না। আমি একটা জায়গায় আসার পর ওনারা আমাকে বললেন যে, ভাই সাহেব, আমাদেরকে এখানেই নামিয়ে দিন, এখন আমরা নিরাপদ, আমরা এখন এখান থেকে চলে যেতে পারবো। তাই বলে আমি দরজাটা খুললাম। ওনারা একে একে করে সবাই বাস থেকে নামলেন। ওইখান থেকে আমার গ্রাম ছিল মাত্র 1 কিলোমিটার দূরে, আর আমার উপজেলা, মানে যেখানে আমি বাস রাখতে যাব, সেটা ছিল 4 কিলোমিটার দূরে। তো আমি তখন কি করব, কোনো কিছু ভেবে উঠতে পারছিলাম না। তখন আমি সেই লোকটিকে যাওয়ার সময় বললাম, আপনি কে বলুন তো, আর আপনি কেনই বা এরকমভাবে আমার কাছে সাহায্য চাইলেন, আর ওরা কারা ছিল যারা বাসের উপরে এরকমভাবে লাফ দিচ্ছিল আর আমাকে পেছন থেকে এরকমভাবে ফলো করছিল? লোকটি তখন বললেন যে, আপনাকে আমি সমস্ত কিছু বলবো, আপনি আজকে বাসটা নিয়ে আর কোথাও যাবেন না, আপনি আপনার বাড়িতে চলে যান, বাসটা আপনার উপজেলাতে রাখতে যাওয়ার কোনো দরকার নেই, আমি আগামীকালকে আপনার সঙ্গে দেখা করে সমস্ত কথা বলবো, ঠিক আছে? তাই বলে তিনি সেখান থেকে আমার হাতে একটা থলে ধরিয়ে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। থলের ভিতরে কি জিনিস ছিল আমি জানি না, কারণ তখন আমি ভীষণ ভয় পেয়ে আছি। আর এখান থেকে যেহেতু আমার বাড়ি 1 কিলোমিটার দূরে, সেহেতু আমি আর দেরি করলাম না, বাসটা সোজাসুজি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি থামালাম। আমার বাড়ির সামনে বড় জায়গা ছিল বাস রাখার জন্য। ততক্ষণে আজান দেওয়ার আর মাত্র 1-1.5 ঘন্টা সময় আছে, মানে ভোর হতে 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টার জন্য বাস ডিপোতে গিয়ে আবার আমাকে ওইখান থেকে হেঁটে ফিরতে হবে, যেটা কিনা আমার জন্য অ্যালার্মিং, এবং আমি ভীষণ ভয় পেয়েছিলাম ওই পরিস্থিতিতে। বাড়িতে এসে আমি আমার মাকে ডাক দিলাম। আমার মা বলল, কি হয়েছে বাজান? আমি তখন বললাম যে, মা, কিছু না, আসতে আসতে দেরি হয়েছে। তখন আমি আমার নিজের ঘরে গেলাম। ওই রাত্রেবেলা এত পরিমাণ শরীর খারাপ লাগছিল এবং টায়ার্ড লাগছিল, আমি সেই থলেটা টেবিলের উপর রেখে শুধুমাত্র গেঞ্জি খুলে ফ্যানটা ঝেড়ে তখন আমি ঘুমিয়ে পড়লাম। আমাদের ঘরে তখন কারেন্ট ছিল, কারেন্টের লাইন টানা ছিল আমার দাদির ঘর থেকে। দাদির ঘরে আমার বড় চাচা এবং অন্যান্য সকলে মিলে কারেন্টের লাইন এনেছিল। দাদি মারা যাওয়ার পর থেকে সেই লাইনের ব্যবহার হয় না, যার কারণে আমরা এবং মেঝো চাচারা ওইগুলো ব্যবহার করি এবং দুজনে মিলে কারেন্টের বিল দেই। তো সেহেতু
আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম ওই রাত্রেবেলা। আমার ঘুম ভাঙলো পরের দিন দুপুর 12টা বাজে। আমার মহাজন আমাকে ডাকার জন্য বাড়িতে লোক পাঠিয়েছে। তখন সকলের কাছে এরকম মোবাইল উপলব্ধ ছিল না। তবে আমি ভেবেছিলাম যে একটা মোবাইল ফোন কিনে নিব, কারণ মহাজনের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়। আমাদের পাশের বাড়ির একজনের ফোন ছিল, তার কাছে বেশ কয়েকবার ফোন করেছে। তবে সেই ফোন আমি টের পাইনি বা উনি আমাকে দিয়ে যাননি। তারপর মহাজন লোক পাঠালো যে বাসকে কেন বেলা 12টা পর্যন্ত এরকমভাবে থামিয়ে রাখা হয়েছে, বা বাস ডিপোতে নেই কিসের জন্য, বা আমি আজকে যাইনি কেন। তো আমি তখন বাসটা নিয়ে গেলাম, গিয়ে বললাম যে মহাজন এরকম আসলে কালকে রাত্রে আসতে অনেক দেরি হয়েছে, আপনি তো জানেন, আর 12টা পর্যন্ত না ঘুমালে তখন তখন সে বললো তুই ঘুমা, কিন্তু বাস তো দিয়ে যাবি তাই না, আমার অন্য ড্রাইভার আছে তারা চালাতো। আমি বললাম আসলে ওই সময় গিয়ে ঘুমাইছি আর আমার উঠতে মনে নাই, আর কালকে রাত্রেবেলা অনেক রাত হয়ে গিয়েছিল, ভয় লাগতেছিল, এই জন্য আমি যাইনি। মহাজন বকাঝকা করে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। বললো কি যে ঠিক আছে, তুই আর কি করবি, তুই এরকম গাফলতি করতে থাকলে তোকে চাকরি থেকে বের করে দিব। আমার এরকম ড্রাইভারের দরকার নেই। সেই সকাল 7টা থেকে এই 5 ঘন্টা যদি আমি বাস চালাতাম আমার কত টাকা ইনকাম হতো, এত টাকা লোকসান হয়েছে না, এই পরিমাণ টাকা তুই আমাকে দিবি, দিয়ে তারপর এই চাকরি ছেড়ে তুই চলে যাবি, তুই প্রায় দিন এরকম করিস। আমি বললাম এসব কী বলেন আপনি, আর 12টা থেকে রাত 9টা পর্যন্ত চালায়া বাকি টাকা আপনাকে দিলেই তো হলো নাকি। সে বললো কিছু ধরো, তোর মতো ড্রাইভার আমি রাখবোই না, তুই যা এখান থেকে। তাই বলে আমাকে বের করে দিল সেখান থেকে। আমি চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আমার মন ভীষণ খারাপ ছিল। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বিলের পাশে একটা ছোট্ট মাচালি ছিল, আমাদের বাড়ি থেকে বিলটা দেখা যায়। সেই মাচালের উপর বসেছিলাম। যদিও বর্ষার সময়, তখন বৃষ্টি থেমে গিয়েছে। ওই ভিতর থেকে বিল থেকে হু হু করে বাতাস আসছে, বিষয়টা বেশ ভালো লাগছে। আমি সেখানে বসে আছি। বেশ খানিকক্ষণ পর আমি খেয়াল করলাম বিলের ভেতর থেকে দুজন লোক হেঁটে নয় বরঞ্চ উড়ে আমার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আমি ভয় পেয়ে পিছনের দিকে সরে যেতে গেলাম। তখন আমাকে তাদের মধ্যে থেকে একজন বলল যে বেলাল, তুমি ভয় পেও না, আমি যে কালকে তোমার সঙ্গে সফর করেছিল বাসে, তোমার বাসে। আমি বললাম ও আপনারা, বসুন, কিন্তু আপনারা এরকমভাবে উড়ে কীভাবে আসছিলেন সেটাই তো বুঝতে পারছি না। আমার তো একে তো কৌতূহল, তারপর তারা এরকমভাবে এসে আমাকে কথা বলে পরিচয় দিল। উনি তখন বললেন যে শোনো বেলাল, আমি তোমার নাম জানি কীভাবে সেটা নিয়ে তুমি কৌতূহল না? আমি বললাম হ্যাঁ, সেটা নিয়ে তো কৌতূহলী। তারপর সে বলল তুমি যে আমাদের জন্য চাকরি হারিয়েছ সেটাও আমি জানি, তবে গতকালকে তোমাকে আমি যে পুরস্কার দিয়েছিলাম বা তোমার ভাড়া দিয়েছিলাম সেটা কি তুমি খুলে দেখেছ? আমি বললাম না, সেটা তো সেই টেবিলের উপরে রয়েছে। ওইখান থেকে আসার পর আমার মন মেজাজ খারাপ ছিল, আমি খুলে টুলে দেখিনি। তবে আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি, আপনি এরকম কিভাবে আসলেন? তখন সেই মুরব্বী লোকটা বললেন আমরা তো কোনো আশরাফুল মাখলুকাত নই, আমরা হচ্ছে জিন জাতিদের মধ্যে একজন, এবং আমি যে জায়গায় থাকি, যে স্থানে আমাদের জিনেদের পরিবার নিয়ে থাকি, সেই স্থান থেকে আমরা গত 24 তারিখে, মানে 24 তারিখে আমরা হচ্ছে গিয়েছিলাম মদিনায়, সেখানে হিজরত করতে। তো সেখান থেকে ফেরার পথে আমরা যে পরিবার এবং যতজন মিলে গিয়েছিলাম কাফেলায়, সেই কাফেলার একটা দল আমরা আসছিলাম আমাদের অঞ্চলে, যেটা কিনা তোমাদের এই অঞ্চল থেকে, এই গ্রাম থেকে একটু সামান্য দূরে। তবে আমরা যখন আমাদের ওই মদিনার কাফেলার অংশ শেষ করে আমাদের এই অঞ্চলে প্রবেশ করি, এখানে আমাদের কিছু শত্রু আছে। সেই শত্রুগুলোর মধ্যে থেকে একজন আছে হচ্ছে একজন খুব ভণ্ড এবং সাধুতান্ত্রিক, যিনি কিনা বেশ ভণ্ড এবং খুবই খারাপ জাতের মানুষ। তিনি এর আগেও আমাদের এই গোত্রের জিনদের ওপর হামলা করতে চেয়েছেন এবং আমাদেরকে নানানভাবে ক্ষতি করার চেষ্টা করতে চেয়েছেন। তবে সেটা তিনি করতে পারেননি বিদায় আজকে আমাদেরকে পরিবার সমেত তিনি পাকড়াও করেছে এবং ধরতে চেয়েছে। আমরা যখন পরিবার সমেত মদিনা থেকে হিজরত করে আমাদের মূল যে অঞ্চল যেখানে আমরা থাকি সেখানে ফিরছিলাম, ঠিক তখন আমরা ওই জায়গায় এসে আটকে যাই। কারণ ওই জায়গা পার হওয়ার পরেই ওই জিনেদের অঞ্চল বা ওই তান্ত্রিক মানুষটার অঞ্চল, যার কাছে কিনা বেশ কিছু খারাপ এবং কালো জাদু করার জিন আছে, যারা কিনা আমাদের পরিবার সমেত যদি কোনোভাবে টের পেত যে আমরা দিক দিয়ে যাচ্ছি, তখন আমাদেরকে দিয়েও ওরা আমাদেরকে বশে আনতো এবং আমাদের ছোট সেসব জিনের বাচ্চা আছে, তারপর মহিলা আছে, ওদেরকে দিয়ে খারাপ কাজ করাতো এবং আমরা বাধ্য হয়ে ওর বশীকরণ হয়ে সেই কাজগুলো করতে বাধ্য হতাম। তবে আমরা যদি থাকতাম তাতে কোনো সমস্যা ছিল না, যেহেতু পরিবারের লোকজন ছিল সেহেতু ওদিক দিয়ে আসার সাহস আমি কোনোভাবেই পাচ্ছিলাম না। যে কোনোভাবে হোক ওরা বিষয়টা টের পেয়ে যায় এবং টের পেয়ে আমাদের দিকে ধেয়ে আসতে শুরু করে, কিন্তু আমরা সেখানে পালিয়েছিলাম, কোনোভাবেই যেন ওইখান থেকে আমরা বের হতে পারছিলাম না।
আর যদি সকাল হওয়ার আগে আমরা এখান থেকে না বের হতে পারতাম, তাহলে ওই তান্ত্রিক তার শয়তান কালো জাদু জিনগুলো দিয়ে আমাদেরকে আটক করত এবং আমাদের সকলকে তার গোলাম বানিয়ে রাখত, আমাদেরকে দিয়ে খারাপ কাজ করাতো এবং সে হয়ে উঠত আরও বেশি শক্তিশালী এবং আমাদেরকে দিয়ে এসব করাতো। যার কারণে আমাদের ভাগ্য ভালো কিনা জানি না, সেই মুহূর্তে তুমি সেখানে এসে উপস্থিত হও। তোমার বাসের ভেতর থেকে যখন কোরআনের আয়াতগুলো হেসে আসছিল, তখন আমাদের পরাণে একটু স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। প্রথমবার যখন তোমাকে ইশারা দেওয়ার পরেও তুমি বাস থামালে না, তখন আমাদের আশার আলো প্রায় ফুরিয়ে গিয়েছিল, কারণ তুমি বাসটা নিয়ে সরাসরি ওই অঞ্চলের ভিতরে ঢুকে যাচ্ছিলে, যেখানে গেলেই ওরা আমাকে ধরে ফেলবে বা আমাদেরকে ধরে ফেলবে। দ্বিতীয়বার পর্যন্ত তুমি সেই জায়গা পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছিলে, আমরা থামালেও তুমি সেখানে থামোনি। কিন্তু তৃতীয়বার আমাদের সামনে কোনো পথ খোলা ছিল না, যার কারণে তোমার বাসের সামনে আমরা সকলে হামলে পড়ি এবং আমরা জানতাম যে তুমি একমাত্র বান্দা যে কিনা আমাদেরকে এখান থেকে মুক্তি দিয়ে সামনে পর্যন্ত নিয়ে যেতে পারবে। তারপর আমি তোমাকে থামানোর পর তোমাকে অনুরোধ করি যে তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো না, এখন আমরা খুব বিপদে আছি এবং পরিবার সমেত আমাদেরকে খুব শীঘ্রই আমাদের অঞ্চলে ফিরে যেতে হবে। তারপর তোমার বাসে আমরা উঠলাম এবং সেখান থেকে ওরা সুবিধা করতে পারেনি দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে তোমার বাসের ভেতরে নিশ্চয়ই এমন কিছু ছিল যা কিনা ওদেরকে রুখিয়ে দিয়েছিল, আর বাসের ভিতরে কোরআনের আয়াত তিলাওয়াত হচ্ছিল, যেটা কিনা ওই শয়তানগুলোকে হয়তো কাছে আসতে দিচ্ছিল না। তবে ওরা বহু চেষ্টা করেছে তোমাকে আটকানোর জন্য এবং তোমাকে ক্ষতি করার জন্য। যে হায়নাগুলোকে তুমি পেছনে আসতে দেখছিলে, ওরা আসলে ওই হায়না এবং কুকুররূপী জিন ছিল। আর বাসের উপরেও বেশ কিছু জিন, তারা কিনা বেশ শক্তিশালী কালো জাদুর জিন, তারা উপরে উঠে ওইখান পর্যন্ত আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল যাতে করে তুমি বাস থামাও। বাস থামানো মাত্রই ওরা আমাদেরকে ধরে ফেলতো এবং হয়তো আরও ক্ষতি করতে পারতো। তবে একটা নির্দিষ্ট দূরত্বে আসার পর আমরা আমাদের নিরাপদ প্লেস পর্যন্ত চলে আসি এবং আমি আমার পরিবারকে নিরাপদে রাখার জন্য আমরা যাদেরকে নিয়ে গেছিলাম আমরা সেখানে পৌঁছে যাই, সেখানে চলে যাই। তারপর আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আজকে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কোথাও গেলে ওই তান্ত্রিক আমাদেরকে ছুঁতেও পারবে না। কিন্তু আমাদের পরিবারের কথা ভেবে কালকে তুমি আমাদেরকে যে উপকার করেছো, সেই উপকার প্রতিদিন আমি তোমাকে দিব এবং সেটার জন্য তোমাকে আমাদের অতিথি আপ্যায়ন গ্রহণ করতে হবে। তোমার মহাজন তোমার কাছ থেকে বাস নিয়ে গিয়েছে, আমি চাই তুমি নতুন একটা বাস কিনো। সেই সমপরিমাণ অর্থ আমি তোমাকে প্রদান করব এবং সেই সমপরিমাণ অর্থ ওই পোটলার ভিতরেই আছে, যে পোটলাটা তোমাকে গতকালকে দিয়েছি। আমি চাই সেই পোটলাটা তুমি তোমার কাছেই রাখো। তুমি তো ভবিষ্যতে হয়তো বিয়ে করবে, তোমার নতুন হবু বউয়ের জন্য আমি সেগুলো উপহার দিলাম। তার ভিতরে বেশ কিছু দামি গহনা রয়েছে, আর এইটার ভিতরে বেশ কিছু স্বর্ণমুদ্রা রয়েছে যেগুলো কিনা বেশ দামি। তাতে করে তোমার একটা বাস কেনার টাকা উঠে আসবে এবং তুমি খুব সুন্দরভাবে একটা বাস কিনে চলাচল চালাতে পারবে, তোমার পরিবার চালাতে পারবে এবং সেটা তো করবে। এই সাথে আমাদের সেখানে যাওয়ার আমন্ত্রণ তোমার রইল, তুমি সেখানে যাবে এবং সেটার জন্যই আমি আজকে তোমার কাছে মূলত এখানে এসেছি। সকলে তোমার প্রতি বেশ কৃতজ্ঞ, তোমাকে সকলে যেতে বলেছে এবং তোমাকে আমি নিয়ে যাব। তখন আমি বললাম, না না, এটা আমি কিভাবে নিতে পারি? আপনি তো আমার পুরস্কার কালকেই দিয়ে দিয়েছেন, নতুন করে এটার কি দরকার আছে? তখন সে বলল, শোনো বেলাল, তোমার মতো মানুষের দরকার আছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, তুমি সবসময় বাসে থাকো, কিন্তু আমি দেখেছি তুমি বাসা থাকাকালীন সময়ও নামাজ পড়ো। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। গতকালকে তুমি কিন্তু ফজরের নামাজ পড়েই ঘুমিয়েছ, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি সমস্ত কিছু বুঝতে পারি এবং দেখতে পারি, তোমার সমস্ত কিছু যেন আল্লাহ কেন্দ্রিক, যা কিনা আমার কাছে খুব ভালো লেগেছে। সেই জন্যই মূলত আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি। এটা তুমি তোমার করুণা মনে করো না, এটা মনে করো যে আমার তরফ থেকে তোমার পুরস্কার, এবং যে পুরস্কারটা গতকালকে তোমাকে দিয়েছি সেটা তোমার সাহসিকতার পুরস্কার এবং সততার পুরস্কার, এবং আজকে যেটা দিচ্ছি সেটা তোমার প্রাপ্য এবং আমার মনে হয় যে এটা তোমার জীবন বদলে দিবে। তারপর তারা আমাকে যে থলিটা দিল, সেই থলির ভিতরে আরও কিছু স্বর্ণালঙ্কার এবং আরও বেশ কিছু রূপোর মুদ্রা ছিল, তারপর স্বর্ণ মুদ্রা ছিল, যেগুলো আমি যখন আমার হাতে থাকা টর্চ লাইটটা মারলাম দেখলাম চকচক করছিল। তখন তিনি বললেন যে তুমি আর একটু দেরি করো না, তুমি কালকে অমুক একটা দোকান আছে অমুক জায়গায়, এগুলো নিয়ে সেখানে চলে যাবে। ওরা তোমাকে বেশ ভালো দাম দিবে এবং ওরা এই জিনিস সম্পর্কে বেশ ভালো জানেন, ঠিক আছে? তোমার কোনো সমস্যা হবে না। আমি তখন বললাম, জি আচ্ছা। তারপর তারা আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল এবং যাবার আগে বলে গেল, শোনো বেলাল, তোমাকে আমরা নিতে আসব, আগামীকাল রেডি থেকো। তারপর তোমার বাস কেনার পরে আমি তোমাকে আবার নিয়ে যাব, ঠিক আছে?
তুমি আগামীকাল ওইখানে যাও, তারপর আমি তোমাকে বলবো যে তোমাকে কবে নিয়ে যাব। আমি আগামীকাল আবার আসব। তারপর পরের দিন সকাল হলো, আমি খুব ভোরে সেই পোটলাটা নিয়ে বেরিয়ে পড়লাম এবং আগে যে পোটলাটা আমাকে দিয়েছিল সেই পোটলাটা আমি আমার ঘরের ট্রাঙ্কের ভিতরে রেখে দিলাম। এত সকাল সকাল বের হতে দেখে আম্মা বলল, কিরে কই যাচ্ছিস? আমি বললাম, মা কাজ আছে। জিনিসটা নিয়ে আমি যেখানে পৌঁছালাম সেটা ঢাকার হাজারীবাগের একটি পুরাতন গলি। সেখানের একটি পুরাতন দোকান। দোকানটাতে দেখে মনে হচ্ছে বেশ পুরাতন এবং অনেক বছর আগের। আমি সেখানে গিয়ে একটা লোক বসে আছে, তার কাছে বললাম কি যে, আপনার নাম কি অমক? তিনি আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর আমি পকেট থেকে থলেটা বের করে দিতে তিনি আমাকে ভেতরের দিকে নিয়ে গেলেন। এই দোকানের পেছনে যে এরকম গুপ্ত দরজা আছে সেটা কারোর বোঝার উপায় নেই। ভেতরে যাওয়ার পর আমি খেয়াল করলাম ভেতরটা বেশ অন্ধকার হয়ে আছে এবং ভেতরে বিরাট বাড়ি। সে বাড়ির ভিতরে কি হয় কারোর জানা নেই। অন্ধকার একটা গলির ভিতর দিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম। তারপর ভেতরে যাওয়ার পর সে আমার কাছ থেকে সমস্ত থলিগুলো নিলেন এবং যা যা ছিল সবগুলো নিলেন। নেওয়ার পর তিনি আমাকে বসতে বললেন। একজন লোক কালো কাপড় পরা বেশ কিছু চা পানি এবং খাবার দাবার নিয়ে আমার কাছে এসে উপস্থিত হলেন। তারপর খেতে বললেন। লোকটার চেহারা দেখা যাচ্ছিল না, বেশ লম্বা এবং সেই সাথে কালো কাপড় পরা এবং সেই সাথে বেশ সুঠাম দেহ। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। আমি সেগুলো খেতে লাগলাম। খানিকক্ষণ পর লোকটা একটা পোটলা নিয়ে আমার কাছে আসলেন। এসে বললেন যে, এই জিনিসগুলো নিয়ে এখান থেকে চলে যাও, ডানও তাকাবা না বামও তাকাবা না, আর এটা খুলে দেখার কোনো দরকার নেই। তোমাকে কে পাঠিয়েছে সেটা আমি খুব ভালোভাবেই জানি। এগুলো নিয়ে সোজা বাড়িতে চলে যাবে, ঠিক আছে? আমি তার কথা মতো তাই করলাম। জিনিসগুলো নিয়ে বেরিয়ে আসলাম। ভেতরে কি আছে সেটা না দেখে ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেললাম। তবে দেখে মনে হচ্ছে টাকাই রয়েছে ভেতরে। আমি সেটা নিয়ে বাসে উঠলাম, তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি নিজের ঘরে ঢুকে যখন ব্যাগটা খুললাম তখন আমি সত্যি হতভম্ব হয়ে গিয়েছি, কারণ ওই ব্যাগের ভিতরে পুরোটা ভর্তি টাকা ছিল। আমি যেটা ঢুকিয়েছিলাম তার থেকে বেশি টাকা ছিল। আমি অবাক হয়ে গেলাম, এত টাকা হলো কিভাবে? আমি সমস্ত টাকা গুনতে বসে গেলাম। প্রায় সারা রাত ধরে সেই টাকা গুনলাম। টাকা গোনা শেষ করে আমি দেখলাম প্রায় 90 লাখ টাকার মতো রয়েছে এবং এই টাকা দিয়ে যে আমি কি করব সেটাই বুঝতে পারছিলাম না। টাকা দেখে আমি যেন চক্ষু চড়কগাছ অবস্থা। এত টাকা দিয়ে আমি কি করব সেটাই যেন কোনোভাবে বুঝে উঠতে পারছিলাম না। নতুন একটা বাস কিনবো নাকি অন্য কোনো ব্যবসা শুরু করব। বাস যদি কিনি তাতে করে বাসের ব্যবসায় খুব বেশি কি লাভ হবে সেই চিন্তা করতে লাগলাম। তখন ভাবলাম যে বাস চালানো ছাড়া তো আমি আর তেমন কোনো কাজ পারি না। আমি কি করব? অন্য কোনো কাজ করলে হয়তো সেটা দিয়ে আমার রুজিরুটি চলবে না। তার থেকে বরঞ্চ আমি একটা নতুন বাস কিনে এই রুটে চালানো শুরু করি। তবে বাস কেনার পর কি হতে পারে সেই কনসিকুয়েন্স চিন্তা করে তখন আমার মাথা হেড হয়ে যেতে লাগলো। কি করব ভেবে উঠতে পারলাম না। ভাবলাম যে মুরব্বি জিনটা আজকে রাত্রেবেলা আসবে, তখন তার কাছে আমি জিজ্ঞেস করবো যে সে কি চাচ্ছে। আমি বসে আছি, তখন প্রায় শেষ রাত। আমি তার অপেক্ষায় বসে আছি যে সে আজকে কেন আসলো না। তাকে আমি মনে মনে স্মরণ করলাম। আচমকা ঘরের ভিতর একটা ধোঁয়াতে ভরে গেল এবং একটা অদৃশ্য ধোঁয়া আমার সঙ্গে কথা বলতে শুরু করলো। বলল যে, কি ব্যাপার, আমাকে স্মরণ করেছিস তুই? আমি বললাম যে হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে বুঝলেন? জিনটা তখন বলল, আমাদের অনেক ক্ষমতা আছে, যে ক্ষমতার বলে আমরা অনেক কিছুই বুঝতে পারি। তারপর কি সমস্যা? আমি তখন জিনটাকে বললাম যে আসলে সমস্যা হয়েছে কি, এই টাকা দিয়ে কী করবো সেটা বুঝে উঠতে পারছি না। আমি কি কোনো একটা দোকান দিব নাকি বাস চালাবো, কোনটাতে কি হবে কিছু বুঝতে পারছি না। তখন জিনটা বলল, যেটা তোর করলে ভালো হয়, তোর যেটাতে সুবিধা হয় সেটাই তুই করবি। তখন আমি চিন্তা করলাম যে যদি আমি এখন বাস কিনি, বাস কিনলে হয়তো আমি সেটাকে চালাতে পারবো, অনেক বেশি মুনাফা হবে। আর যদি দোকান কিনে বসি সেখানে খুব বেশি মুনাফা হবে না। তার থেকে বরঞ্চ ভালো আমি বাস কিনি, তারপর ব্যবহার করি, যেহেতু অনেকগুলো টাকা আছে আর বাসে অনেক টাকা। সারাদিন প্রায় 5-7 হাজার টাকা রোজগার হয়। সব মিলিয়ে আমি তখন বড়লোক হয়ে যাব। আগে তো মালিক আমাকে শুধুমাত্র বেতনে রাখতেন, সারাদিন বাস চালানোর পর হয়তো 1,500 টাকা আমাকে দিতেন হাতে। তা দিয়ে সংসার মোটামুটি ভালোভাবেই চলে যেত। তবে এবার সম্ভবত আমার বড়লোক হওয়ার সময় হয়ে এসেছে। তখন আমি সেটা নিয়ে চলে গেলাম বাস কেনার জন্য। আমাদের একজন মেকানিক ছিল যাদের কাছে আমি গাড়ি ঠিক করতাম। তো তাকে বললাম যে ভাই, আমি একটা বাস কিনবো, কিভাবে কি করা যায়? তো সে আমার খুব কাছের ছিল। আমি তাকে সমস্ত ঘটনা বলতে চাইনি, তবে জিনটা আমাকে বারণ করেছে সেটা বলার জন্য। আমি ভেবেছিলাম যে ওনাকে হয়তো বলবো। জিনটা বারণ করে তাকে আর কিছু বললাম না তার বিষয়ে।
সে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে ভাই, একটা বাস আছে মোটামুটি ভালো কন্ডিশন, পেন্টিং করা আছে, একদম নতুন, তোর জন্য আমি এদিকে কথা বলে দেখি কত দেয়। তারপর বাস দেখতে গেলাম, চালিয়ে টালিয়ে সমস্ত কিছু করে দেখলাম যে বেশ ভালো। আমি আমার মালিকের যে বাস চালাই ঠিক সেরকম বাসই, তার থেকে একটু বড় হবে এবং আরও আধুনিক বাস। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, এটা নিয়ে নিই আমি। তো উনি আমার যে টাকা ছিল তার থেকে বেশি দাম চাচ্ছিল। তখন আমি বললাম যে না ভাই, এত বড় বাস নিয়ে দরকার নেই, এই বাসটা হচ্ছে গিয়ে হাইওয়ে টাইপের বাস, অনেক বড় বাস, ভলভো ক্যাটাগরির, এত দাম দিয়ে কেনার দরকার নেই। আমি তো এই রুটে চালাবো, সে তো এই রুটের জন্য যেরকম বাস ভালো হয় সেরকম একটা বাস তুই দেখ। পরবর্তীতে আমার আরও প্রায় 30 লাখ টাকার মতো বেঁচে গিয়েছিল। আমি একটা বাস কিনলাম, সেই বাসটা বেশ ভালো এবং মোটামুটি ওই হাইওয়ে ক্যাটাগরিতে চলার জন্য বা এই রুটে চলার জন্য বেশ ভালো হবে, মানে ওই মালিকের থেকে বড় বাস। আর আমাদের এই রুটে অনেক যাত্রী হয়, যে যাত্রী হয়তো ওই মালিকের ছোট বাসে সবসময় গাদাগাদি করে যায়, যার কারণে আমি যখন মালিকের থেকে বড় বাস কিনলাম, মালিক বিষয়টা দেখে খানিকটা প্রথম দিক দিয়ে বুঝতে পারিনি যে কে। প্রথম দিকে আমি যখন বাস নিয়ে আসলাম এবং আমাদের ওই রুটে চালানো শুরু করলাম, ওই রুটে তো উনি বড় রাজনীতিবিদ, উনি ছাড়া আর কেউ চালাতে পারবে না, এরকম নিয়ম ওনারা করে দিয়েছিল। তো আমি যখন বাসটা নামালাম, প্রথম 2 দিন চালানোর পর ওনাদের 2টা বাস আর আমার একটা বাসের সমান, কারণ ওনাদের বাস ছিল ছোট ছোট মিডিয়াম বাস, যেগুলো কিনা খুব বেশি যাত্রী উঠতো না, বা আমার বাসের দিয়া ভালো, তারপর আবার ভাড়া আমি কমিয়ে দিয়েছি। তো সব মিলিয়ে ওইটাতে ওঠার জন্য তখন হচ্ছে গিয়ে সকল যাত্রীপাত্রী হুমড়ে পড়লো, আর তার বাস প্রায় খালি হয়ে যেতে শুরু করলো সপ্তাহখানেক। তো শুরুতে যখন আমি বাস চালিয়েছি তখন তার কানে হয়তো বিষয়টা যায়নি, তো তার কানে যখন গেল বিষয়টা, তখন তিনি খানিকটা অবাক হলেন যে এই নতুন কার বাস, কে ছাড়লো এই বাস। তো এই সব রুটে তো অন্য রাজনীতিবিদ ছাড়া কেউ বাস চালাতে পারে না, তো কেন্দ্রের কেউ ছেড়েছে কিনা সেটা নিয়ে আমি একটু অবাক। কেন্দ্রের কেউ যদি ছাড়ে সেটা তো জানাবে, বা আমাদের মূল জেলা সদরের কোনো এমপি মন্ত্রী এগুলো করেছে কিনা সেটা তো জানাবে, এগুলো ছাড়া তো আর কেউ করতে পারে না, প্রশাসনের লোক ছাড়া এগুলো কেউ ছাড়তে পারে না। যার কারণে সে কেন্দ্রে গিয়ে খোঁজ করলো, তখন দেখলো কি যে কারোরই না, এবং সাধারণ একজন বাস ড্রাইভার বেলালের বাস এটা, যে কিনা একটা বাস কিনেছে। সঙ্গে সঙ্গে সে বেলালকে লোকজন দিয়ে ডেকে নিয়ে গেল, তারপর বলল, কি রে, তোর সাহস তো কম নয়, তুই বাস পেয়েছিস কোত্থেকে, চুরি করেছিস নাকি? তখন বেলাল বলল, না, এটা আমি কিনেছি এবং আমি আমার টাকা দিয়ে কিনেছি, তোর কোনো সমস্যা? এই কথা বলতেই বেলালকে তখন ওরা মারতে শুরু করলো, বললো, এত বড় সাহস, আমাদের নেতার সাথে এরকমভাবে কথা বলিস, তোর বাস গুঁড়ো একদম ভেঙে দিব, খালি দাঁড়া। তাই বলতেই বেলাল বলল, না মহাজন, এটা করবেন না, আমি বাস অন্য রুটে চালাবো। তখন বললো কি যে তুই এই 1 সপ্তাহে আমার সমস্ত যাত্রী খেয়ে দিছিস, তুই কি আমার ব্যবসা কি ধর্ষণ নামাবি নাকি? তো এই কথা বলার পর তখন বেলাল বলল, আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আমি অন্য জায়গায় চলে যাব, আমি এই রুটে আর বাস চালাবো না অন্য। তো বললো কিছু, অন্য রুটে গিয়ে তুই বাস চালাতে পারবি নাকি? কারণ এগুলো চলার জন্য আমাদের পাওয়ার লাগে, পারমিট লাগে। তুই এক কাজ কর, তুই বাসের শেয়ার 50-50 আমাকে দিয়ে দে, তোর বাস এই রুটেই চলুক, কিন্তু শেয়ার 50 হবে। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আমি বাসায় গিয়ে ভেবে দেখি। ভীষণ টেনশনে পড়ে গেলাম, কারণ হচ্ছে ওনারা এরকমভাবে আমাকে আটকে দিবে, এরকমভাবে জটিল হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। আমি যে সমীকরণ ভেবেছিলাম তাতে প্রত্যেক মাসে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা আমার ইনকাম হতো, তা দিয়ে আমার সংসার তো ভালোভাবে চলতোই, এবং সেই সাথে আমি আগে থেকে বড় লোক হয়ে যেতাম। কারণ প্রত্যেক দিন আমি দেখলাম যে আমি যে পরিমাণ ট্রিপ মারি, সেই পরিমাণ ট্রিপে প্রায় অনেকগুলো টাকা হয়, 8 থেকে 10 হাজার টাকার মতো হয়। আর আমাদের এইটুক থেকে ওইটুক পুরো বাস যাত্রী ভরে যেত, এবং যেহেতু 52 সিটের বড় গাড়ি, সেহেতু পুরো সিট ভরে আরও অনেক দাঁড়িয়ে থাকতো, বড় গাড়ি ছিল যেহেতু। সেহেতু আমি তখন একটা অন্যরকম বিপদে পড়ে গেলাম, কি করব কিছু ভেবে উঠতে না পেরে আমি তখন সেই বেঞ্চের উপর, মানে মাচার উপর বসেছিলাম। জিনগুলোকে ডাকার সাহস হচ্ছিল না, কারণ তারা এবার কি করবে মানুষের সঙ্গে। জিনগুলো তখন আসলো, তাদের 2 দিন পর আসার কথা ছিল। তখন জিনগুলো বলল, শোনো, তোমাকে আজকে আমাদের সঙ্গে যেতে হবে, আমি বলেছি না যে তোমাকে নিয়ে যাব, তো তোমার জন্য ওইখানে সমস্ত কিছু রেডি, এবং সকলে তোমার জন্য এক সুন্দরভাবে আপ্যায়নের ব্যবস্থা করেছে, তুমি চলো, গেলে আমরা খুশি হব। আমি তখন বললাম যে আসলে আমার একটু সমস্যা হয়েছে, তো এটার সমাধান কিভাবে করবো কিছু বুঝতে পারছি না। সে বললো, তোমার সমস্ত সমস্যার সমাধান আমি এসে দেখবো, তুমি চলো তো এখন। বাসটা তখন বাড়ির ভেতরে দাঁড়া করা ছিল, বাসটা বাড়ির ভিতরে আনার মতো রাস্তা ছিল আমাদের বাড়িতে, যার কারণে আমি ভিতরে নিয়ে রাখতাম, যাতে করে কোনো সমস্যা না হয়। আমি তখন সেই লোকটার সঙ্গে ওইখান থেকে চলে গেলাম। লোকটা যখন আমাকে নিয়ে গেল, তখন চারিদিকে হঠাৎ করে একটা চমৎকৃত আলো জ্বলে উঠলো,
এবং সেই আলোতে আমি তখন তাদের সঙ্গে তাদের দেশে চলে গেলাম। তাদের দেশটা মানুষের জগৎ থেকে খুব ভিন্ন। তাদের বাড়িঘর দোতলা তিনতলা এরকম, এবং একটার পর আরেকটা ইমারত কাঠ দিয়ে তৈরি। এমন সুন্দর ঘর আমি আগে কখনো দেখিনি। চারিদিকে সবুজে শ্যামলে ভরা এক অন্যরকম পরিবেশ। দূরে দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে এবং সেই পাহাড় থেকে ঝর্ণা নিচে পড়ছে। তারা যে অঞ্চলটাতে থাকে সেই অঞ্চলটা আসলেই কোনো স্বর্গ থেকে কম কিছু নয়, যেন কাশ্মীরের সেই উপত্যকা। এবং সেখানের মানুষজন শ্রীনগর যেরকম, আকাশে থোকায় থোকায় মেঘ উড়ে যাচ্ছে, সূর্য খুব কাছাকাছি, চারিদিকে গাছপালা দিয়ে ভরা, শুধু ফুল গাছ আর ফুল গাছ। আর সেই সাথে পাখি পোকালি সব উড়ে বেড়াচ্ছে, দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় থেকে ঝর্ণা নিচের দিকে নেমে আসছে। এত সুন্দর জায়গা যা কিনা দু চোখ ভরে দেখলে শুধু ভালোই লাগে। আমি তখন সেখানে বসে সেগুলো দেখতে লাগলাম। তখন ওই জিনগুলো বলল, চলুন তুমি ভেতরে চলো। আমি বললাম, ভিতরে কোথায়? বললো কি যে, বাসায় যাবে না, এখানে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য? আমি সেখানে প্রায় বসেই পড়েছি দেখতে দেখতে। ওনারা আবার কার সঙ্গে কথা বলছিলেন। তখন আমি বললাম, ও আচ্ছা আচ্ছা। তারপর গেল সাথে আমাকে নিয়ে একটা বড় বাড়ির গেট দিয়ে ঢুকলো। বাড়িটার চারপাশে বাউন্ডারি দেওয়া, বিশাল বড় বাড়ি। সেই বাড়ির ভিতরে আমি এবং সেই জিন দুজন ঢুকলাম। ঢোকার পর দুজন লোক এসে আমাকে একটা জায়গায় বসালো। তারপর এক ধরনের গোলাপের যুক্ত পানি দিয়ে আমাকে আমার পা ধুইয়ে দিল। পা ধুইয়ে আমাকে ভিতরের দিকে নিয়ে গেল। ভিতরের দিকে নিয়ে যাওয়ার পর আমি খেয়াল করলাম দুই পাশ থেকে 4-5 জন লোক আমার দিকে ফুল ছিটাচ্ছিল। এটা কিসের জন্য আমি জানি না, তবে আমার কাছে বেশ অকওয়ার্ড লাগছিল। এরকম অদ্ভুত সিচুয়েশনে এর আগে আমি পড়িনি, আর আমার কাছে বেশ ভালোই লাগছিল। আমাকে অন্দরমহলের ভিতরে নিয়ে যাওয়া হলো। এই বাড়িটা ছিল বিশাল বড়। বাড়িটা অনেকটা রাজপ্রাসাদের মতো। দুই পাশে খুব সুন্দরভাবে ফুলের বাগান রয়েছে, মাঝখানে রাস্তা, আর বিভিন্ন রক্ষীরা এসে আমাকে নানানভাবে তারা আপ্যায়ন করার চেষ্টা করছে। আমাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। ভেতরটা ছিল বিশাল বড়। দুই পাশে বড় বড় পিলার দিয়ে একদম উপর পর্যন্ত তোলা। আর এই যে হলরুমে আমাকে বসানো হয়েছে, একদম বাড়ির উপর ছাদ পর্যন্ত দেখা যায়, এবং চারপাশে ঘিরে এই বাড়ির লোকজন থাকেন। আমি যখন গাড়ির ভেতরে প্রবেশ করলাম, খেয়াল করলাম বাড়ির ভিতরে যে মূল ড্রয়িং রুম আছে, আমরা যেটাকে ড্রয়িং রুম বলে থাকি, সেই রুমের ভিতরে বেশ কিছু কাঠের সোফা রাখা রয়েছে, তবে কোনো গদি নেই, শুধুমাত্র কাঠ। এবং এরা নাকি কোনো গদি বা এরকম কোনো কিছু ব্যবহার করে না। আমি সেখানে গিয়ে বসলাম। বসার পর চারিদিকে আচমকা খেয়াল করলাম ধোঁয়া উড়াউড়ি করছে। তখন ওই মুরব্বী জিনটা বলল যে, রাহেল, সাহি, তোমরা এখানে দুষ্টমি করছো কিসের জন্য? যাও এখান থেকে। তখন সেই ধোঁয়াটা আমার সামনে আচমকা দুটো বাচ্চাতে পরিণত হলো। আসলে এই দুটো বাচ্চা হচ্ছে এতক্ষণ এদিক দিয়ে উড়াউড়ি করছিল ধোঁয়া হয়ে, এবং ওরা জিনের বাচ্চা। সেটা দেখেই আমার কেমন যেন গা শিরশির করছিল। সত্যি এখানে আসার পর যতখানি না ফ্যান্সিনেস লাগছে, তার থেকে বেশি লাগতেছে হচ্ছে এদের কাছে ভয়। কারণ এরা যে জিন জাতি, এরা চাইলে যে কোনো কিছু করতে পারে। বাচ্চাগুলো আমাকে দেখেই এখানে চাচামেচি এরকম উড়াউড়ি করা শুরু করেছে। আমি তখন দেখে বললাম যে, ওরা এরকমভাবে এটা করছিল, আমি তো বুঝতেই পারিনি। তখন ওরা ওইখান থেকে আচমকা বুম করে গায়েব হয়ে গেল। আমি কিছু বুঝতে ওঠার আগেই চলে গেল। তারপর জিনটা বলল যে, ভয় পেও না কোনো কিছুতে। আসলে জিনের জগতে প্রথমবার এসেছে তো, এখানে সমস্ত কিছু এরকমভাবেই চলে, এবং বেশ অদ্ভুতভাবেই চলে। তুমি দেখে হয়তো বুঝতে পারছো। আমি বললাম, জি হ্যাঁ, সমস্ত কিছু এরকম আছে। তারপর সে বলল, আচ্ছা তুমি বলেছিলে না তোমার কি একটা সমস্যা নিয়ে পড়েছো তুমি? আমি বললাম যে, হ্যাঁ সমস্যা তো বটে। আসলে আমি বাস কিনেছি, সেটা তো আপনি জানেনই। জিনটা বলল, হ্যাঁ সেটা তো জানি। আমি কয়েকদিন বাসটা চালিয়েছি, এবং চালানোর পরে আজকে আমাকে মহাজন ডেকেছিল, এবং ডেকে হুমকি ধামকি দিয়েছে। বলেছে যে, তোর বাস ভেঙে ফেলবো, তোর এত বড় সাহস, তুই আমার রুটে অনুমতি ছাড়া তুই বাস চালাস, হ্যান ত্যান, এই সমস্ত কথাবার্তা বলেছে। শুধুমাত্র তাই না, সে আমাকে আরও হুমকি দিয়েছে, যদি তুই তোর ইনকামের অর্ধেকটা আমাকে না দিস, তাহলে আমি তোর বাস ভেঙে গুঁড়ো করে ফেলবো আর বাসটা নিয়ে নিব, এরকম কথা বলেছে আমাকে। তো কথা বলার পর জিনটা তখন রেগে গেল। বলো কি যে, কি ওর এত বড় সাহস? ওকে আজকেই সবক শেখাচ্ছি। যদি ও কালকে তোমার কাছে ক্ষমা না চায়, তাহলে দেখো ওর কাছে কি করি আমি। তখন সে একটা চুটকি মারতেই উপর থেকে ধোয়া হয়ে কয়েকটা জিন আমার কাছে আসলো। জিনগুলোকে দেখা যাচ্ছিল না, সে সম্পূর্ণরূপে ধোয়া হয়েছিল, এবং সাদা রঙের একটা ধোয়া আমার আশপাশে, মানে আমার পেছনে উড়াউড়ি করছে। তখন সেই জিন লোকটা বলল, শোনো, এরকম একজন লোক, ওকে ভয় দেখিয়েছে, তোমরা কি করবে জানি না, তবে ওই লোকটা যেন এর কাছে এসে ক্ষমা চায় যখনই বাড়িতে যাবে, ঠিক আছে? কি করবে জানি না,
তোমরা যাও। তাই বলে সেই 4জন জিন সেখান থেকে চলে গেল। সেই জিনগুলো বললো কি যে আচ্ছা ঠিক আছে, আপনি যেরকমটা বলবেন। তারা তখন সেখান থেকে চলে গেল। এরপর মুরব্বী জিনটা বলল যে তোমার এইসব বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তুমি আমাদের এখানে অবশ্যই সপ্তাহখানিক থাকবে, আর তোমার বাড়িতে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। বাড়ির সমস্ত কিছু আমি ম্যানেজ করে নিব, তোমার সমস্ত কিছু আমার জিনেরা ম্যানেজ করে নেবে, ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে। তারপর সে বলল যে তুমি অনেক দূর থেকে এসেছো তো, যাও একটু বিশ্রাম করে নাও। আমি বললাম অনেক দূর মানে? এই তো কয়েক মিনিটের ভিতরে তো চলে আসলাম। তখন সে জিনটা বলল যে কয়েক মিনিট মানে তুমি প্রায় 71 মাইল দূর থেকে এসেছো, আর আমরা জিন তো, আমরা চাইলে মুহূর্তের ভিতরেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারি, এই জন্যই তুমি টের পাওনি হয়তো 71 মাইল রাস্তা কতখানি হয়। আমি বললাম আল্লাহ কি বলেন, এতখানি রাস্তা এসেছি অথচ কিচ্ছু টের পাইনি। তারপর সেই লোকটা বলল যে তুমি যাও, তোমার কক্ষ এ দেখিয়ে দিবে, এর পেছন পেছন যাও, আর আমার সাথে পরে কথা হবে, এখন আমি একটু কাজ আছে, সেই কাজে যাচ্ছি, ঠিক আছে। তারপর আমি সেই জিন লোকটার পেছন পেছন যেতে শুরু করলাম। জিন লোকটা চারিদিক দিয়ে মানে তার শরীরের চারদিক দিয়ে ধোঁয়া বের হচ্ছিল, শরীরটা বোঝা যাচ্ছিল, তবে তার পরনে এক ধরনের পোশাক ছিল। আমি তখন বললাম যে আপনি এরকম কেন, আপনি স্বাভাবিকভাবে হাঁটুন না। লোকটা তখন বলল আমি এরকমভাবেই হাঁটি, আমি পুরোপুরিভাবে মানুষের বেশ ধরতে পারি না, আর জিনের আমার শরীরের বেশে ধরতে পারি না, আমি ধোঁয়া হয়ে থাকতেই পছন্দ করি। তাই বলে সেই লোকটি আমাকে আর একটু ভেতরে নিয়ে যেতে লাগলো। দোতলা দিয়ে উঠে ডান সাইডের একটা কামরা আমাকে দিল, বলল কি যে এই কামরায় আপনি থাকবেন, এটা বেশ সুন্দর এবং ভালো একটা কামরা, বেশ ভালো লাগে আমার কাছে। আমি বললাম কেন, আপনিও কি থাকবেন নাকি এখানে? সে একটু রসিকতা করে বলল হা 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 হা, থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। হ্যাঁ, আপনি যান, ভেতরে সব কিছু রাখা আছে, আর আমাদেরকে সর্দার আপনাকে কিছু কাপড় দিতে বলেছে, আমি কিছুক্ষণ পরে এসে কাপড়গুলো দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আপনার গায়ের মাপটা দেখি। তাই বলে সে তার হাত দিয়ে আমার গায়ের মাপ নিল। লোকটার চেহারা অস্পষ্ট, তাকে দেখাই যায় না এরকম একটা অবস্থা, পুরোপুরি ধোয়া আর কি। সে তখন এরকমভাবে মাপ নিয়ে এখান থেকে চলে গেল। এখানে যা কিছু দেখছি সবকিছু যেন আমাকে স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি কিছু বুঝে উঠতে পারছি না যে এরা কি করতে চাচ্ছে বা কেন করতে চাচ্ছে। সেই মুহূর্তে আমি খেয়াল করলাম যে একটা মেয়ে প্রায় অর্ধ উলঙ্গ অবস্থায়, মানে তার পরনে কাপড় চোপড় আছে, তবে গোসল করে বের হচ্ছে। ঠিক তখনই তার চোখাচোখি হয়ে গেল আমার, এবং তাকে দেখে আমি চিৎকার দিয়ে উঠলাম এবং সেও তখন চিৎকার মেরে উঠল। তখন আমি অবাক হয়ে পেছন দিকে ঘুরে তাকালাম। সে আমাকে বলল যে আপনি এখানে কেন এসেছেন, আর আপনি কে? আমি তখন বললাম দুঃখিত, ভুল হয়ে গিয়েছে, আমি আসলে দেখতে পাইনি, বুঝতে পারিনি। তখন সে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আপনার তো সাহস কম না, আপনি এখানে ঢুকেছেন, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যান। তখন আমি তড়িঘড়ি করে বাইরে বের হয়ে চলে আসলাম। বেশ খানিক্ষণ পর আমি সেখানে দাঁড়িয়ে আছি। সেই জিন লোকটা যে কিনা আমাকে এখানে নিয়ে এসেছিল, সে তখন বলল যে কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? তখন আমি বললাম যে আরে ভাই, আপনি আমাকে কোন রুমে পাঠিয়েছেন? তাই বলে সেই মেয়েটি তখন দরজা খুলে বের হলো। মেয়েটিকে আমি শুধুমাত্র তার মানে শরীরের অন্য অংশ, মানে তার বা লজ্জাস্থানগুলো ঢাকা ছিল, তবে শরীরে অনেকখানি ফাঁকা ছিল, যেহেতু সে গোসল করে বের হয়েছে। তখন সে কাপড় চোপড় পরে ওয়েল ড্রেসড হয়ে বাইরে বের হলো। তখন আমাকে সে বকতে শুরু করলো, আপনার একদম কমন সেন্স নেই, আপনি একটা মেয়ের রুমে এরকমভাবে ঢুকে পড়েছেন, হ্যান ত্যান। আমি মেয়েটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ সে ছিল একটা পরীর মতো সুন্দর। আমি পরীর মতো সুন্দরী কাকে বলছি? সে তো নিজেই একটা পরী। তার দিকে তাকিয়ে আমি হা করে রয়েছি। সে আমাকে বলছে এই যে আমি যে কিছু বলছি সেটা আপনি শুনতে পাচ্ছেন? আশ্চর্য তো, এরকম বোকার মতো এরকম ভাবে তাকিয়ে আছেন, কোনো কথা বলছেন না, এই যে শুনছেন। তাই বলে সে আমার সামনে চুটকি বাজাতে শুরু করলো। তার শরীর এবং তার চেহারা সমস্ত কিছু ওই সময় খুব ভালোভাবে দেখতে পাইনি আমি, কারণ তার মাথায় খোপা দেওয়া ছিল, মুখে একটা নাকাব জাতীয় কিছু ছিল যা কিনা দেখা যাচ্ছিল না তার। তখন সে আমাকে বলতে লাগলো, আমি বললাম যে আসলে আমি তো কিছু করিনি, উনিই তো আমাকে এখানে যেতে বললেন। তখন সে মেয়েটি বলল কি যে তুই আবার আবার ভুল করেছিস, তুই আবার আমাকে ওনার কক্ষে আমার কক্ষে পাঠিয়েছিস নাকি? আমি তো কিছু বুঝতে পারলাম না, তোর কি ভুল ছাড়া জীবনে কিছু নেই? ভুল ছাড়া কিছু করতে পারিস না তুই? জিনটা তখন বলল আসলে আমি বুঝতে পারিনি, ওই পাশের রুম হবে, আমাকে পাশের রুমই থাকতে দিতে বলেছে, কিন্তু এটা আপনার রুম, আমি কিভাবে বুঝবো? আমি তো বুঝতেই পারিনি এই রুমটা হবে। এই আপনি এই রুমে যাবেন না, আপনি রুমে গেছেন কেন? আমি বললাম যে আপনিই তো আমাকে এখানে পাঠিয়েছেন। তাই বলে সে আমার হাতে কাপড়টা দিয়ে তখন ভেতরের দিকে মেয়েটি ঢুকে গেল, জোরে দরজা বন্ধ করে বলল বিচ্ছিরি যত সব ফালতু লোকজন। তাই বললাম আমার মুখের সঙ্গে দরজা লাগিয়ে দিল। লোকটা আমাকে পেছন দিক দিয়ে বললো কি যে আসুন, আমার পেছনে আসুন,
আমি ডান দিকে যাওয়ার বদলে বাম দিকে চলে এসেছি, চলুন ওই পাশে যেতে হবে। তাই বলে ঠিক ওই পাশের অপোনেন্ট যে রুমটা আছে সেই রুমটা কাছাকাছি আমাকে নিয়ে গেল। আমি জিনটাকে বললাম যে ওই মেয়েটা কে? তখন জিনটা বলল, মেয়েটা কে হবে আবার? আমাদের সর্দারের মেয়ে, যার সঙ্গে আপনি এসেছেন উনি ওই রুমে থাকেন। আসলে আমি ভুল করি তো প্রচুর পরিমাণে, এই জন্য সবার কাছে খালি বকা খাই। আমি বললাম যে ভুল ভালোই করেছেন। তাই বলে তার গায়ে হাত দিলাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার গা কোনো শরীর কোনো কিছু নেই। তার হাত, আমার হাতটা ধোয়ার ভিতর দিয়ে তার হাত শরীরের ভিতর দিয়ে বেরিয়ে গেল। তখন আমি বললাম, ভাই আপনি জানতো, আপনাকে দেখে আমার ভয় লাগছে। তখন সেখান থেকে চলে গেল। আমি রুমের ভিতরে গেলাম। বারবার কেন যেন মেয়েটার চেহারা আমার চোখে ভাসছিল। এরকম অদ্ভুত সুন্দরী চেহারার মেয়ে এর আগে আমি সত্যি কোনোদিন দেখিনি। সে এত পরিমাণ সুন্দর যে তার দিকে তাকিয়ে আমার চোখ যেন ছানা বড়া হয়ে যাচ্ছিল। চোখের দিকে আমি যেন কোনোভাবে তাকিয়ে থাকতে পারছিলাম না। এই পরিমাণ সুন্দরী কোনো মেয়ে হতে পারে, আমি তার দিকে সেরকমভাবে তাকিয়েছিলাম। মেয়েটি হয়তো আমাকে এর আগে কখনো দেখেনি, আর সেদিনকে মেয়েটি হয়তো তার বাবার সঙ্গেও যায়নি। যদি যেত তাহলে হয়তো দেখতো। তারপর আমি গোসল শেষ করে বিছানায় আসলাম এবং আমাকে যে নতুন জামা কাপড়গুলো দেওয়া হয়েছিল সেই জামা কাপড়গুলো পরে নিলাম। সেগুলো ছিল অসম্ভব রকমের সুন্দর জামা, যা কিনা আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে, নিজেকে আয়নায় দেখে সত্যি নিজেকে চিনতে পারছিলাম না। কারণ সারা জীবন হেলপারি এবং ড্রাইভারি করে এসেছি, শরীরে ময়লা ছাড়া আর কিছু কখনো থাকেনি। কিন্তু এই প্রথম হয়তো নিজেকে রাজকীয় পোশাকে এক অন্যরকম আমিকে লাগছে। আমি নিজেকে বেশ খানিকক্ষণ দেখতে লাগলাম। ঠিক তখনই সেই জিনটা দরজা টোকা দিতে লাগলো। আমি বাইরে আসলাম। আসার পরে বললেন যে সর্দার আপনাকে খাওয়ার জন্য ডাকছেন, দ্রুত আসুন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তারপর সেরকম পোশাক পরে আমি নিচে আসলাম। এসে সেই লোকটা আমাকে পাশেরই একটা খাবার রুমে নিয়ে গেল। রুমটা বিশাল বড়, একটা হল রুমের মতো রুম। সেখানে বিরাট বড় টেবিল চেয়ার রয়েছে, সেখানে সকলে খেতে বসেছে। সেই সর্দার লোকটা আমাকে বললেন, আরে আসো বসো এখানে। আমি চেয়ার টান দিয়ে বসতেই খেয়াল করলাম আমি যে চেয়ারে বসবো তার ঠিক অপোজিট পাশে সেই মেয়েটা বসে আছে। আমি তখন তার দিকে তাকিয়ে চেয়ারটা টান দিতে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। সর্দার বললেন, আরে বসো, দাঁড়িয়ে আছো কিসের জন্য? আমি তখন বসলাম। তারপর অপোজিট সাইডে তার দিকে বারবার শুধু চোখ যাচ্ছিল। আমিও তার দিকে তাকিয়ে আছি, সেও আমার দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। কারণ বিনা অনুমতিতে তার রুমে ঢুকেছিলাম এবং তার এরকম একটা গোপন জিনিস দেখে ফেলেছি, যা কিনা তার রাগ হওয়ার স্বাভাবিক বিষয়। তারপর আমি তার সামনে বসে খেতে লাগলাম। সে তখন বারবার আমার পায়ে লাথি দিচ্ছিল এবং বলছিল যে কিছু কিছু লোকের সঙ্গে এরকমই হওয়া উচিত। সর্দার বললেন, কি হওয়া উচিত? মেয়েটি তখন চুপ করে আছে। সে শুধুমাত্র আমাকে অগ্নির দৃষ্টি দিয়ে দেখছে আর খাচ্ছে। আমি তখন খাচ্ছি ইতস্তত বোধ করে। আসলে তো আমি বিষয়টা বুঝতে পারিনি যে তার সঙ্গে এরকমটা হবে, বা ওইটা তো আমার রুম ছিল না। আমি খাওয়া দাওয়া শেষ করলাম এবং তার সঙ্গে গল্প করলাম। মেয়েটি তখন রাগ করে আমার কাছ থেকে এক প্রকার ঢিমডি কেটে এখান থেকে চলে গেল। আমি মেয়েটার কোনো কিছু যেন বুঝতে পারছিলাম না, সেরকমটা কেন করছে আমার সঙ্গে, বা সে আমার কাছে কি চাই সেটাই তো আমি বুঝতে পারছি না। সব মিলিয়ে সে তখন সামনের দিকে এগিয়ে গেল। আমি তার পেছন পেছন যাচ্ছিলাম। সে তখন তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, আর আমিও বাম দিকে গিয়ে আমার রুমের ভিতরে ঢুকে গেলাম। মেয়েটা যে অসম্ভব রকমের সুন্দরী তা বলার অপেক্ষা রাখে না। এত পরিমাণ সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি রাত্রের খাওয়া দাওয়া শেষ করে তখন ঘুমাতে গেলাম। চারিদিকটা তখন অন্ধকার হয়ে আছে। এই বাড়ির চারপাশে অদ্ভুত সৌন্দর্য তখন পরিলক্ষণ করলাম। আমি রুম দিয়ে যখন বাড়ির দিকে তাকালাম, বাড়ির অংশ দেখে সত্যি অবাক হয়ে গেলাম। এরকম সুন্দর লীলাভূমি রাত্রেবেলা যে এখানে হয় তা আমার জানা ছিল না। দূর দূরান্তে যেসব পাখি বা যেসব ঝর্ণা দেখা যাচ্ছে তা ছিল একদম স্বপ্নের মতো। আমি বিছানায় শুয়ে রইলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারবো না। আধো রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আচমকা আমি খেয়াল করলাম যে আমার রুমের ভিতরে কেউ একজন হাঁটাচলা করছে এবং এতক্ষণ সে আমার পাশেই বসেছিল। তারপর আমি ঘুম থেকে উঠতেই আচমকা আমি সেই জিনিসটাকে দেখলাম দৌড়ে আমার রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। আমি আলো জ্বালিয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু কাউকে কোথাও দেখতে পেলাম না। ততক্ষণে আমার রুমের ভিতরে একটা আলাদা সুঘ্রাণে ভরে গিয়েছে। এরকম সুঘ্রাণটা আমার কাছে বেশ পরিচিত, কিন্তু কোথায় সুঘ্রাণটা পেয়েছি সেটাই বুঝে উঠতে পারছি না। অদ্ভুত একরকমের এক টানপনের মধ্যে পড়ে গেলাম। যাই হোক, ঘুমিয়ে পড়লাম। ভাবলাম জিনের জগৎ যে কোনো কিছু হতে পারে, এগুলো নিয়ে ঘাটিয়ে লাভ নেই। সেহেতু আমি তখন আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরবেলা আমার দরজার খটখট শব্দ হতে লাগলো। অনেকটা বেলা করে ঘুমিয়েছি, এরকম বেলা করে জীবনে কোনোদিন ঘুমাইনি। গত রাতে বেশি খেয়ে ফেলেছিলাম, এত বেশি খেয়েছি যে নড়াচড়া করার মতো অবস্থা নেই। তখন আমি সেখান থেকে উঠে
তখন বললাম কিছু, আচ্ছা ঠিক আছে আসছি, তুমি যাও। সকলে আমার জন্য না খেয়ে বসে আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আসছি। তারপর ওই লোকটা চলে গেল, আমিও নিচে খেতে গেলাম। যাওয়ার পর আজকেও সকালবেলা ঠিক একই কাণ্ড। মেয়েটা আমার অপোজিট সাইডে বসেছে। সে বারবার শুধু টিটকারি মিলে আমাকে নানান কথা বলে এবং বলে যে এরকম এরকম। আমি বললাম আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। তখন সর্দার বললো কি বুঝতে পেরেছ? আমি বললাম না সর্দার কিচ্ছু না। তারপর আমি তার সঙ্গে বসে বসে খেতে লাগলাম। দুপুর হতে না হতেই সে আমার সামনে এসে বলল যে সবসময় আপনি আমার আশেপাশে থাকেন কিসের জন্য বলুন তো? আমি বললাম আশেপাশে কোথায়, আমি রুম থেকে বের হলাম তখন আপনি রুম থেকে বের হলেন। মেয়েটা এক প্রকার শুধুমাত্র আমার দিকে এরকমভাবে এসে শুধুমাত্র চড়াও হয় এবং নানান ধরনের কথা শোনাতে কোনো কার্পণ্যতা করে না। আমি তখন ওদিনকে রাত্রেবেলা আবার ঘরে গেলাম। রাত্রেবেলা ঠিক একই কায়দায় আবার আমার চারপাশে তখন আমি দেখতে শুরু করলাম যে কেউ একজন আমার পাশে আছে এবং সে তখন আমি জিজ্ঞেস ওঠার সঙ্গে সঙ্গে সেখান থেকে হেঁটে চলে গেল। লাইট জ্বালানোর আগেই তাকে আর খুঁজে পাওয়া গেল না। কে হতে পারে এই জিনিসটা? আমি ভয় পেয়ে গেলাম। ভয়ে আবার সেই ঘ্রাণটা আমার নাকে পেতে শুরু করলাম। কে সেটাই আমি বুঝতে পারছিলাম না। চারিদিকে বেশ অদ্ভুত পরিবেশ এবং অদ্ভুত লাগছে আমার কাছে। সব মিলিয়ে চারিদিকের পরিবেশ যেন এক অন্যরকম মায়াময় লাগছে আমার কাছে। বাহিরে জ্যোৎস্না, ঘরের ভিতরে এরকম আলো, তারপর আবার এরকম সুঘ্রাণ আমাকে যেন মাথন করে দিচ্ছিল। যাই হোক, এরকম করে 2-3 দিন আমার সেখানে কাটলো। বেশ অদ্ভুত সময় কাটছিল। খাওয়া দাওয়া, ঘুম আর ঘোরাফেরা ছাড়া আর তেমন কোনো কাজ ছিল না। আমি সর্দারকে বললাম সর্দার আমি বাড়িতে ফিরে যাব, কারণ হচ্ছে এইখানেই কেমন যেন আমার কাছে অদ্ভুত লাগছে। খাওয়া দাওয়া, ঘুম ছাড়ার কোনো কাজ নেই। সে বললো আরে এসেছো, আপ্যায়ন গ্রহণ করো, আর কি বা করবে। সব মিলিয়ে তুমি এখানে এসেছো, আমি বেশ খুশি হয়েছি। আরও কয়েকদিন থাকো, আমি বেশ খুশি হব। আর আমার জিনেরা তোমার কাজ করে দিয়েছে। আমার মনে হয় না যে তোমার আর কোনো সমস্যা হবে। তুমি সেখানে গিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ চালাতে পারবে, ঠিক আছে? আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, সেটা না বুঝতে পেরেছি, তবে একটা লোক আমাকে খুব বিরক্ত করছে। এগুলো বলতেই তখন সর্দার বললেন কোন লোক? ওই মুহূর্তে আমার পায়ের মধ্যে কেউ পাড়া দিয়ে উঠল। আমি তখন ওমা বলে পা চেপে ধরলাম, কিন্তু পাশে কাউকে দেখতে পেলাম না। তখন সর্দার বলে কি হয়েছে? আমি বললাম কিছু না। তারপর দূর থেকে দেখলাম সেই মেয়েটা আমাকে আড়াল করে দেখছে। তার মানে আমি যদি বিচার দিতে যাই, মেয়েটা আমাকে তখন দিয়েছে এক পাড়া। পাড়া দিয়ে আমার পা একদম থেতলে দিয়েছে অদৃশ্য অবস্থায়। কিন্তু সর্দার তো সামনে ছিল, তিনি দেখতে পাননি। আমি তখন বললাম মনে মনে এটা কি ঠিক করলেন আপনি? সে বলল একদম ঠিক করেছি, ইশারা দিয়ে আমাকে দেখালো। তারপর আমি ওইখান থেকে সর্দারের কাছ থেকে চলে গেলাম। তাদের বাড়ির পাশে একটা গার্ডেন ছিল। গার্ডেনে বাগানে শুধুমাত্র ফুল গাছ আর ফুল গাছ ছিল। এত সুন্দর বাগান এর আগে আমি কখনো দেখিনি। কি সুন্দর ফুলের বাগান, চারদিকে এরকম ফুলের গন্ধ মোমো করছে। ঠিক ওই মুহূর্তে ওই পাশ থেকে ওই মেয়েটা আসছিল, মানে সর্দারের মেয়ে, তার নাম পুষ্প। পুষ্প ওই পাশ থেকে আসার পর আমি যখন তাকে দেখলাম, সে আমার দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। পুষ্প কিভাবে জেনেছি ওই যে যে জিনটা আমার সঙ্গে সবসময় থাকে? আমি তখন তার কাছে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাদের সর্দারের মেয়ে কি এরকমই সবসময় খালি মানুষের পেছনে লাগে? সে বলল কই না তো, আপনার পেছনে লেগেছে নাকি? আমি বললাম পেছনে লাগা ছাড়া আর কি, সেদিনকে তুমি তার রুম পর্যন্ত আমাকে দিয়ে আসলে, তারপর থেকে কেমন যেন আমার পেছনে লেগে আছে। ওই যে দেখো না দূর থেকে এরকম ভেঙচি কাটছে। সে তখন বললো যে উনি তো এরকম না, তবে আপনাকে দেখে মনে হয় ওনার পছন্দ হননি, এই জন্য উনি এরকম করেছে। আচ্ছা সেদিনকে রুমের ভিতরে কি হয়েছিল, উনি যে চিৎকার করে উঠলেন? আমি বললাম কিছু হয়নি, উনি আচমকা আমাকে দেখে চমকে গিয়েছে, সেজন্য চিৎকার দিয়েছিল। আমি বললাম যে বুঝতে পেরেছি। মেয়েটি এই কয়েকদিন আমার পেছনে খুব লেগেছে, আমাকে নানানভাবে হেনস্থা করতে ছাড়েনি। পায়ে গুঁতো দিয়েছে, আবার কালকে পায়ে এমনভাবে লাথি দিয়েছে, আমার অবস্থা খারাপ। আমি বললাম ওর নাম কি? দেখুন বললো ওর নাম পুষ্প। আমি বললাম ও আচ্ছা, এই জন্য পুষ্প বাগানে সে এসে বসে আছে। পুষ্পকে আমি দেখাচ্ছি, ও আমাকে এরকম ভাবে। তখন পুষ্প আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমি তখন জোরে জোরে বলতে লাগলাম পিঠের পাশের কালো তিল। এটা বলতেই সে তখন চমকে গেল, কারণ তার পিঠে ওই পাশে যেখানটা আমি বলেছি সেখানে একটা কালো তিল আছে। তখন সে পেছনে হাত দিল, হাত দিয়ে তার বান্ধবীদেরকে বললো দেখতো পেছনে কিছু দেখা যাচ্ছে কিনা। ওরা বললো কই, না তো কিছু দেখা যাচ্ছে না। তখন সে আমার দিকে আর চোখে তাকালো। আমি তখন আবার বললাম বুকের ওপরের এমক তিল। এই কথা বলতেই সে তখন বুকে হাত দিয়ে ফেললো, মনে কিছু কিছু দেখা যাচ্ছে নাকি। ওরা এতক্ষণ চমকে কি বললো কি ব্যাপার, তুই কি বলছিস আর উনি কি বলছে সব। তখন মেয়েটি আমার কাছে এসে বলল আপনার তো সাহস কম নয়। আমি বললাম সাহস কম নয় মানে কিসের সাহস দেখতে চাচ্ছেন আপনি? আপনি যে আমার পেছনে লেগেছেন আমি বুঝি লাগতে পারি না?
আমি জানি আপনার পেটে অমুক জায়গায় একটা তিল আছে এবং অমুক জায়গায় তিল আছে। আমি সমস্ত কিছু দেখেছি সেদিন। কিছু বলি না বলে আপনি আমার পেছনে লেগেছেন, তাই না? মেয়েটি তখন বলল, ছি, এগুলো কাউকে বলবেন না প্লিজ। আমি বললাম, আপনার বাবাকে আমি সব কিছু বলে দিব। আপনি যেরকমভাবে আমাকে হেনস্থা করছেন, বারবার আমাকে বিরক্ত করছেন, আপনার বাবাকে যদি সব বলে দিই তখন কী হবে বলুন তো? তখন মেয়েটি বলল, আমিও সব বলে দিব, যে আমি গোসল করছিলাম ঠিক তখন আপনি আমার রুমে ঢুকে পড়েছিলেন। ছি, কি একটা বিষয়, সেটা যদি বলে দিই। আমি বললাম, এই যে আপনি ছি বললেন, এটা যদি আপনার বাবাকে আপনি বলতে পারবেন যে আমি আপনার সমস্ত কিছু থাক, আর বললাম না। তবে আমি কোথায় কোথায় তিল লিখেছি সেটা তো বলে দিচ্ছি, তাই না? মেয়েটি তখন বলল, অসভ্য, বেয়াদব একটা ছেলে, তোমাকে আমি, তাই বলে সেখান থেকে বেরিয়ে গেল। আমি তখন হাসতে শুরু করলাম, বললাম যে আমার পেছনে লাগতেই শোনা সুন্দরী, তোমাকে একদম নাকানি চোবারি খাইয়ে ছাড়বো। সে আমাকে ভেঙচি কেটে চলে গেল এখান থেকে। আমি তখন এই প্রথমবার মতো হাসলাম, কারণ মেয়েটার পেছনে লেগে আমার কাছে খুব ভালোই লাগছিল। এতদিন ও আমার পেছনে লেগেছে, আর এখন আমি ওর পেছনে লাগবো, সেই কথাই আমি ওকে বললাম। মেয়েটি আমাকে যেন এক প্রকার অন্যরকম ভাবে মজা দেখানোর জন্য উঠে পড়ে লাগলো। সন্ধ্যার পর আমাকে এক গ্লাস শরবত দিয়ে পাঠালো। ওদের এখানে নাকি শরবত বিখ্যাত। তো আমি শরবতটা নেওয়ার পরে খেতে শুরু করলাম। তো খাওয়ার সময় আমার জন্য কেমন কেমন লাগছিল। তখন ও গ্লাসটা নিয়ে চলে গেল, ওই সে জিন লোকটি যে কিনা আমার খেদমতে আছে। তো আমি খাওয়ার কিছুক্ষণ বাদে কেমন যেন পেটের ভিতরে একটা মোচড় দিয়ে উঠলো, এবং তখন থেকে পেটে তীব্র ব্যথা শুরু হলো। কি করবো ভেবে উঠতে না পেরে আমি তখন নিজেকে অনেকটা সামলালাম। রাত্রেবেলা আমাকে খাওয়ার জন্য ডাকা হলো, কিন্তু আমি খাওয়ার জন্য গেলাম না। বললাম যে আমার ভালো লাগছে না, পেটে ব্যথা করছে। তো যাই হোক, ওনারা খেয়ে টেয়ে নিল। খাওয়ার পরে আমি রাত্রে তখন তীব্র যন্ত্রণা চিৎকার করছিলাম। ওই মুহূর্তে সে জিনটা আসলো, বলল যে কি হয়েছে। তখন দেখলো আমার চোখ একদম লাল হয়ে গিয়েছে এবং পেটে এত পরিমাণ ব্যথা, পেটের ভিতরে যেন অন্যরকম তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। জিনটা জানার পর সর্দারকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পর তখন সে বলল কি যে এ কি ব্যাপার, তোমাকে এই জিনিসটা কে খাইয়েছে? তখন সর্দার দেখে বুঝে গেল এটা হচ্ছে এখানকার এক ধরনের বিষের মতো জিনিস। পেটের ভিতরে গেলে পেটের অবস্থা একদম 12টা বাজিয়ে দেয়। সেটা জিনদের জন্যই অসহনীয়, আর সেখানে একটা মানুষের জন্য সেটা তো মরণঘাতী হতে পারে। জিনটা তখন বলল যে হায় আল্লাহ, কি হয়েছে, এটা তুমি কোত্থেকে খেয়েছো? তখন আমি বললাম যে আমি তো খাইনি, আমাকে একটা শরবত দিয়েছিল। তখন লোকটা বলল কি যে কে শরবত দিয়েছে এবং এর ভিতরে কে দিয়েছে? তখন আমি প্রায় অচেতন অবস্থায়, লোকটা আমাকে নিয়ে চলে গেল এক জায়গায় যেখানে কিনা তান্ত্রিকটা থাকেন বা এই এলাকায় চিকিৎসা করায় আর কি যারা। তো সে চিকিৎসালয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সারা রাত প্রায় আমাকে সেখানে সেই পেটের সমস্ত কিছু বের করেছে তারা, এবং যাই হোক যা কিছু করেছে আমি জানি না। সকালবেলা উঠে তখন খানিকটা সুস্থ অনুভব করলাম, তবে অনেকটা কাহিল ছিলাম। তো ওই অবস্থায় আমি আসলে, আমাকে সকালে জিজ্ঞেস করলো যে কে তোমাকে এটা দিয়েছে এবং কে খাইয়েছে এটা। তখন আমি যদি ওই জিনটার কথা বলি তখন জিনটা নিশ্চিত ধরবে, আর আমি জানি যে এটা আমাকে কে খাইয়েছে। এটা খাইয়েছে হচ্ছে পুষ্প। পুষ্পকে যদি আমি বলে দিই এটা পুষ্প খাইয়েছে, তাহলে পুষ্প তখন আমার পাশে বসেছিল। পুষ্প মাথা নাড়িয়ে বলছিল, না তুমি বলো না, এটা বললে বাবা আমাকে মেরে ফেলবে। আমি তখন বললাম যে আমি বলতে পারবো না, এটা সম্ভবত ওই কোথাও একটা ছিল, আমি তখন তুলে খেয়ে ফেলেছি। আমি আসলে জানতাম না যে এটার ভিতরে এরকম কিছু ছিল। তখন সে বললো, না, এটা নিশ্চয়ই শয়তানি করে কেউ করেছে, শত্রুতামি করে কেউ করেছে, সেটা আমি বের করেই ছাড়বো। তখন আমি বললাম, বাদ দিন না, যাই হোক যা হয়েছে বাদ দিন। তো সে বলল, না, বাদ দেওয়ার মতো কিছু নেই। তারপর আমি রুমে চলে আসলাম। তখন আমার অবস্থা বেশ কাহিল, আমি আমার রুমে শুয়ে আছি। অনেকক্ষণ বাদে খেয়াল করলাম যে কেউ একজন রুমের ভিতরে প্রবেশ করেছে, এবং সেটা পুষ্প এবং তার বান্ধবী। পুষ্প আমার পাশে এসে বসে বলল যে আমি আসলে খুব দুঃখিত, আমি আপনার সঙ্গে এমনটা হবে ভাবতে পারিনি। আমি আসলে আপনার পেছনে লাগতে গিয়ে আপনাকে এতখানি শাস্তি দিয়ে ফেলবো। তখন আমি বললাম যে আরে না, কোনো ব্যাপার না, যাই হোক এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। সে তখন বলল, না, আমার খুব খারাপ লাগছে, সত্যি আপনি সেদিন কি ইচ্ছা করে হয়তো এটা করেননি, কিন্তু আজকে ইচ্ছা করে আপনার এত একটা ক্ষতি করে আপনি তো মারাও যেতে পারতেন। আমি আসলে আপনার প্রতি একটা অন্যায় করে ফেলেছি, আপনি দয়া করে কোনো কিছু মনে করবেন না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি মনে করিনি, আর আমি আপনার আব্বাজানকে কখনো বলবো না, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? তারপর পুষ্প বলল, আচ্ছা ঠিক আছে। তারপর ওর বান্ধবীদেরকে বলল, তোরা যা তো, ওনার সঙ্গে কিছু কথা আছে। তারপর বান্ধবীরা সকলে চলে গেল। পুষ্প তখন আমার পাশে বসে বলল, শোনো, তুমি দয়া করে কিছু মনে করো না, হ্যাঁ? আমি সত্যি কোনো কিছু করতে চাইনি তোমাকে, এরকম কোনো বাজে কোনো কিছু করতে চাইনি। আমি তোমার পাশে কিছুক্ষণ বসে থাকি, হ্যাঁ, তারপর গল্প করি।
তারপর আমি বললাম যে আসলে আমার খুব দুর্বল লাগছে। ওই মুহূর্তে সত্যি আমার খুব দুর্বল লাগছিল এবং শরীর অচন্ন হয়ে আসছিল। পুষ্প বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটু বিশ্রাম করো। তারপর আমি সেখানে কেমন যেন ঘুমিয়ে পড়লাম, কারণ চোখ নিস্তেজ হয়ে আসছিল। ওই লোকগুলো নিশ্চয়ই আমাকে ঘুমের ওষুধ দিয়েছে বিশ্রাম করার জন্য। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে পুষ্প আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা সত্য নাকি মিথ্যা বলতে পারবো না, তবে আমার কাছে ঠিক তেমনটাই মনে হচ্ছিল। যাই হোক, কতক্ষণ পরে আমার ঘুম ভাঙলো বলতে পারবো না। ঘুম ভেঙে উঠে আমি খেয়াল করলাম তখন বাইরে অনেকটা আলো রয়েছে এবং আমার পাশে পুষ্প প্রায় অনেকটা কাত হয়ে শুয়ে আছে আর কি। মানে সে আমার পাশে এরকমভাবে শুয়ে পড়েছে নাকি আমি জানি না। তো আমি তখন তাকে, তার হাতটা আমার পেটের উপর ছিল, হাতটা সরিয়ে, মানে তার হাতটা এত পরিমাণ নরম যখন আমি ধরলাম, সরিয়ে তখন আমি ওখান থেকে উঠলাম। তখন আমি তাকে যে ডাক দিব, তাকে সেই ডাক দেওয়ার সাহসী হচ্ছিল না। সে তখন উঠে বসলো, বসে বলল, ও আপনি উঠেছেন? আসলে কখন যে আমি এখানে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। তারপর আমি তার এরকমটা দেখে সত্যি অবাক হলাম। একটা মেয়ে যে কিনা সবসময় আমার পিছনে লাগে সেরকমটা করতে পারে, আসলে আমার কাছে আশ্চর্য লাগছিল। তখন আমি সেখান থেকে উঠে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই আজকে, হ্যাঁ। তাই বলে সে ওইখান থেকে চলে গেল এবং আমি রুমের ভিতরে চলে গেলাম। তারপর আমি রুমের ভিতরে গিয়ে সেখানে বসে ভাবছিলাম, পুষ্প মেয়েটা আমার পেছনে লাগে, আবার আমাকে এরকমভাবে হেল্পও করে। সে আসলে কী চায় আমার কাছে, কিছুই তো বুঝে উঠতে পারি না। সব মিলিয়ে সে প্রায়, আমি ওখানে আরও 2 দিন ছিলাম, সেই 2 দিন সে আমার আশেপাশেই থাকার চেষ্টা করেছে। আমি যতখানি না যেখানে ছিলাম সেখানে সে থাকার চেষ্টা করেছে। তারপর 3 দিন মানে 7 দিন পার হয়ে গেল। 7 দিন পরে আমার বাড়িতে চলে আসার সময়, আমি যখন বাড়িতে চলে আসব, তো আসার সময় আমাকে সেই সর্দার বললেন যে তুমি এখন যাও, তোমার আর কোনো সমস্যা হবে না। আমি ওই সময় সুস্থ অনেকটা, প্রায় ততক্ষণ কাহিল আছি, তবে সুস্থ হয়ে উঠেছি। আমি তখন সর্দারের সঙ্গে একটা বাহনে উঠছি, যে বাহনে করে আমাকে আমার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে যাবে। আমি খেয়াল করলাম পুষ্প বারান্দায় দাঁড়িয়ে আমাকে দেখছে এবং আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা কেন আমি বলতে পারবো না। আমি পুষ্পর দিকে তাকিয়ে তাকে বিদায় জানালাম, কারণ শেষ 2 দিনে সে আমার প্রতি কোনো প্রকার কোনো বাজে আচরণ বা ওরকম কোনো কিছু করেনি। এই কয়েকদিনে যে পরিমাণ দুষ্টুমি সে আমার সঙ্গে করেছে। তারপর সে আমাকে নিয়ে চলে আসলো সামনের দিকে, আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। তখন একদম অনেকটা ভোর। জিন লোকটা আমাকে বললো, তুমি যাও, তোমার কোনো সমস্যা হবে না, তুমি বাস নিয়ে বের হতে পারবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে, আপনাকে অবশ্যই আমি জানাবো সমস্যা হলে। তারপর আমি পরের দিন থেকে বাস চালাতে শুরু করলাম। আশ্চর্যজনকভাবে সেই লোকটি আমার সঙ্গে যখন দেখা হলো তখন আমাকে বলল যে, বেলাল বাবজান, তুই আমাকে মাফ করে দে, সত্যি আমি তোর কোনো কিছু করতে চাইনি, আমি আসলে জানি না যে তোর পেছনে এত বড় বড় লোক আছে, সত্যি তুই আমাকে মাফ করে দে। তার সঙ্গে কি করেছে আমি বলতে পারবো না, তবে অদ্ভুতভাবে সে আমাকে আর কোনো কিছু বলেনি। আমি বাস চালাচ্ছিলাম, তখন রাত প্রায় 11টা, 11:30 হবে, বাড়িতে ফিরবো। ওই মুহূর্তে আমি খেয়াল করলাম আমার বাসের সিটের প্রথম সারির যে প্রথম সিটটা আছে সেই সিটে কেউ একজন বসে আছে। আমি আয়নায় আচমকা দেখে তখন চমকে গেলাম। চমকে গিয়ে বাসটা আচমকা ব্রেক করলাম। ব্রেক করে পেছন দিকে তাকিয়ে দেখি পুষ্প আমার বাসের প্রথম সিটে বসে আছে। আমি তখন তাকে বললাম, পুষ্প, আপনি এখানে? পুষ্প তখন বলল যে, তুমি আমাকে এরকমভাবে রেখে চলে আসবে, আর আমি কিভাবে থাকবো বলো তো? আমি তখন বললাম, কিছু বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাচ্ছ? তখন পুষ্প বলল কি যে, শোনো, আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বুঝতে পারছো না, আমি যেখানে থাকতে পারছি না সেটা তুমি বুঝতে পারছো না, তোমাকে যে আমার ভালো লাগে সেটা তুমি জানো না। আমি বললাম, কি বলছো সব পুষ্প? তুমি একটা জিন এবং সর্দারের মেয়ে, আর আমাকে তোমার কেন ভালো লাগবে? তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাচ্ছ? তখন পুষ্প বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি। তাই বলে সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল এবং বলল যে, আমি তোমাকে ভালোবাসি, সেজন্য আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এই জন্য আমি তোমার কাছে চলে এসেছি। এবং আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট রেখে সে চুমু খেতে লাগলো। আমি কোনোভাবে তার ঠোঁট থেকে আমার ঠোঁটটা সরিয়ে নিতে পারছিলাম না, কারণ সে আমাকে এমনভাবে চেপে ধরে রেখেছিল। তার ঠোঁটের এত মিষ্ট স্বাদ এবং এত চমৎকার লাগছিল আমার কাছে। পুষ্পকে যে আমি অপছন্দ করি তা না, তাকেও আমার ভালো লাগে, তবে এরকমটা ভাবে সে যে আমাকে এসে জড়িয়ে ধরবে, চুমু খাবে, সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমি তখন তাকে বললাম যে, কি করছো তুমি? পুষ্প তখন বলল, এখন আমার একটু শান্তি লাগছে, আমার ভালো লাগছে। সেদিন রাত্রে বাসের ভিতরে যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম সেদিনই আমার ভালো লেগে গিয়েছিল তোমাকে। তারপর তো তুমি আমার খুব কাছে ছিলে, তারপর চলে আসলে। আমি তোমাকে ছাড়া কেমনে বাঁচি বলো? তোমাকে ছাড়া তো আমার এক বিন্দু থাকার কোনো উপায় নেই। প্রিয় দর্শক, আমাদের
আজকের এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্ব কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দ্বিতীয় পর্ব অবশ্যই আপনাদের মাঝে খুব শীঘ্রই আনা হবে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে দ্বিতীয় এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আর জি ইমরান আপনার সঙ্গে ছিলাম, এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, সেই সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।